শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথের কাহিনী খুন না চুরি। আমাদের আমাদের ছেড়ে দাও, মেরো না, ছেড়ে দাও, আমরা বাড়ি যাব, যেতে দাও আমাদের। দেব তো, যেতে তো দেবই, তবে এখান থেকে তুই একা যাবি, তোর বোনের তো আর ফেরা হবে না। আমার বোন কোথায়? ওকে তুমি কোথায় নিয়ে গেছো? ওকে এনে দাও, ওর যে আজ মরে গেছে, তোর বোন মরে গেছে। ওরা তোর বোনকে বলি দিয়েছে। ওদিকে যে দেখ একবার, দেখ দেখ, কিরে চোখ খোল, তাকা, ওই দূরে আগুন দেখতে পাচ্ছিস? তোর বোনকে ওরা ওই আগুনের মধ্যে বলি দিয়েছে। না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, হতে পারে না। হয়েছে হয়েছে, এটাই হয়েছে, মেনে নে। তোকে দিয়ে ওদের কোনো কাজ হতো না, তাই তুই বেঁচে গেলি। এবারে ওঠ, তবে সাবধান। চালাকি করার চেষ্টা করেছিস কি আমরাতেই মরবি। চল শিগগির। আরে ও কোচম্যান, গাড়ি ছোটাও জলদি। আসবো দারোগা বাবু? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, আমি দুঃখিত। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভীষণ গুরুতর প্রয়োজন দারোগা বাবু। এই নিন, এই চিঠিখানা পড়ুন, তাহলেই সবটা। এ তো বড়বাবুর চিঠি। প্রিয়নাথ, একটা গুরুত্বপূর্ণ কাজে আমায় এখনই হেড অফিস রওনা হতে হচ্ছে, তাই একটা জরুরি কেসের ভার তোমার উপরে দিয়ে গেলাম। চিঠির মালিক আমার বিশেষ পরিচিত। আজ সকালে ভবানীপুর পদ্মপুকুর রোডে একটা খুন হয়েছে, তাই পত্রপাঠ তুমি ভদ্রলোকের সঙ্গে বেরিয়ে পড়ো। কেসের আপডেট আমি ফিরে এসে তোমার কাছ থেকে জানবো। চলুন চলুন, এগোনো যাক। পথে যেতে যেতে বাকিটা আপনার কাছে জেনে নেব। সময়টা পৌষের মাঝামাঝি। হাড় কাঁপানো শীতে চারপাশ জুবুথুবু হয়ে আছে। তার উপরে গত দুদিন ধরে দু এক পশলা বৃষ্টি হওয়াতে কনকনে ঠান্ডাটা গায়ের রক্ত যেন জমিয়ে দিচ্ছে। এমনই এক সন্ধ্যায় আমি চলেছি কোনো এক খুনের তদন্তে। আমার সঙ্গে যে ভদ্রলোকটি আছেন, ওর পরিচয় আমি এখনো পাইনি। থানার ফটকের সামনেই তার গাড়ি দাঁড়িয়েছিল। আমরা গিয়ে তাতে উঠতেই কোচম্যান ঘোড়া ছুটিয়ে দিল। লোকটি বেশ সুপুরুষ, বয়স বছর 35 হবে, দেহের গড়নও হৃষ্টপুষ্ট। তার পরনে রয়েছে একখানা পাতলা দেশি কালো পেড়ে ধুতি, আত্মীর পিরান, আর একখানি মাদ্রাজি জড়ি পেড়ে উড়নি। মাথায় দেওয়া একটা ফিরোজা রঙের পাগড়ি, সেই সঙ্গে গলায় সোনার মোটা হার, কানে হিরে বসানো দুল, হাতে হীরের আংটি এবং পায়ে বার্নিশ করা জুতো। সব মিলিয়ে তিনি যে বেশ অভিজাত বিত্তশালী পরিবারের মানুষ, তা বুঝতে অসুবিধে হয় না। কিছু দূর যাবার পর তিনি অতি বিমর্ষভাবে বললেন, দারোগা বাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার হবু স্ত্রীকে কে যেন খুন করেছে। হবু স্ত্রীর কথা শুনে আমি খানিকটা অবাকই হলাম। এক দৃষ্টে তার মুখের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছি দেখে তিনি আমার মনের ভাব বুঝতে পারলেন। বললেন, বছর 2 হলো আমার প্রথম স্ত্রী কালাজ্বরে মারা যান। তার যাবার মাস 3 পরে আমার একমাত্র ছেলেটিও ওই কালাজ্বরেই মারা পড়ে। মনে করেছিলাম আর কখনো সংসার ধর্মে জড়াবো না, কিন্তু কপালের লিখন খণ্ডায় কার সাথ দিই বলুন। ভবানীপুর পদ্মপুকুর রোডে শোভন সিং নামে আমার এক বন্ধু থাকেন। আমি প্রায় তার বাড়িতে যাতায়াত করতাম। শোভন সিংয়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বন্ধু হিসেবে আমি মাঝে মধ্যে তাকে যতটা পারতাম সাহায্য করতাম। শোভন সিং বিপত্নিক, একমাত্র মেয়ে রূপসীকে নিয়ে তিনি ওখানে থাকেন। বিয়ের বয়স হলেও টাকার অভাবে তিনি মেয়ের বিয়ে দিতে পারছিলেন না। রূপসীর বয়স 14, দেখতে বেশ সুন্দরী। একদিন কথায় কথায় শোভন সিং রূপসীর বিয়ের কথা পারে। আমায় অনুরোধ করতে লাগলেন আমি যেন তার মেয়েকে উদ্ধার করি। প্রথমে আমি রাজি হইনি, জানেন তো। আগেই বলেছি
স্ত্রী সন্তানকে হারিয়ে নতুন করে আর সংসার পাতার মন ছিল না আমার। কিন্তু পরে ভেবে দেখলাম, আমার পরে কেউ না থাকলে আমার এত সম্পত্তি, এত বিষয় আশয় কে দেখবে, কে ভোগ করবে? আমি বাপের একমাত্র সন্তান, কাজেই আমার কোনো উত্তরসূরি না থাকলে তো এসব 12 ভূতে লুটে পুটে খাবে। রূপসীকে আমি অনেকদিন ধরেই দেখছি, তার যেমন রূপ আছে গুণও আছে। তার মতো মেয়েকে না বলার কোনো কারণ নেই। তাই সব দিক বিবেচনা করে এই বিয়েতে রাজি হলাম। আমার সিদ্ধান্তে সেই দিন শোভন সিং অত্যন্ত খুশিও হলেন। কিন্তু তারপর যে কি হলো, রাতারাতি যেন শোভন সিং পাল্টে গেল। নিজেই বিয়ের কথা তুলে নিজেই তারপর থেকে বিষয়টিকে এড়িয়ে যেতে থাকলেন। আমি কোনো প্রসঙ্গ তুললে হয় এড়িয়ে যান, নয়তো বিরক্ত হন। তবুও যখন তিনি দেখলেন যে এই ব্যাপারে আমি আর পিছুতে রাজি নই, তখন তিনি আমায় ডেকে বললেন, আমি যদি তাকে 500 টাকা না দিই তবে তিনি নাকি রূপসীর বিয়ে দিতে পারবেন না। আপনার বন্ধু মানে শোভন সিং তার আগে কখনো টাকার কথা বলেছিলেন? মানে যেদিন প্রথম বিয়ের কথা পারলেন সেদিন? না, টাকার নামও করেননি। টাকা দিতে হবে শুনে আমার কেমন সন্দেহ হলো জানেন তো। ভাবলাম তিনি হয়তো এর মধ্যে অন্য কোথাও পাত্র ঠিক করেছেন, এখন টাকাটা চেয়ে আমাকে তাড়াবার চেষ্টা করছেন। আপনাকে মিথ্যে বলবো না দারোগাবাবু, আমি ততদিনে এই বিয়ের জন্য মতি স্থির করে ফেলেছি। এরপরে পিছিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এদিকে রূপসীও ততদিনে জেনে গেছে যে তার সঙ্গে আমার বিয়ে হবে। আগের মতো সেও আমার কাছে আসতো না। কাজেই আমি টাকা দিতে রাজি হয়ে শোভন সিংকে বিয়ের দিন স্থির করতে বললাম। তখনই একজন দৈবজ্ঞকে ডাকা হলো। তিনি এসে আমাদের বিয়ের দিন ঠিক করে দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই লগ্নে আমাদের বিয়ে হলো না। সে কি, কেন? বিয়ের ঠিক 2 দিন আগে শোভন সিংয়ের এক জ্যাঠা মারা যান, কালো শৌচ। কাজেই বিয়েটা সেদিন হলো না। অশৌচ কেটে গেলে আবার দিন স্থির হলো, কিন্তু সেবারও বিয়ে হলো না। রূপসীর সাংঘাতিক জ্বর হলো, প্রায় 3 মাস ভুগে সে সেরে উঠল। এইভাবে আরও 3-4 বার দিন ঠিক হলো, কিন্তু দুঃখের বিষয় কোনোবারই বিয়েটা হয় না। কোনো না কোনো অছিলা করে শোভন সিং বিয়ের দিন ক্রমাগত পিছিয়েই দিতে লাগলেন। প্রায় 8 মাস এইভাবেই পেরোলো। পরে একদিন শোভন সিং আমায় বললেন, রূপসী আর বাড়ির অন্যান্য লোকের চিকিৎসায় তার নাকি অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, এখন তাকে যদি আমি আরও 300 টাকা দিই তবেই তিনি আমাদের বিয়েটা শীঘ্রই দিতে পারবেন। আমি তখন অনেক দূর এগিয়ে গিয়েছি, তাই শোভন সিংয়ের এই প্রস্তাবেও আমি রাজি হলাম। কিন্তু তিনি বোধহয় ভেবেছিলেন আমি আর টাকা দেব না, বিয়েটা ভেঙে যাবে। যখন দেখলেন যে আমি এতেও সম্মত হলাম, তখন তিনি আবার অন্যরকমভাবে ছলচাতুরি করতে লাগলেন। এদিকে আমিও নাছোড়বান্দা। এরপরে তাকে আর কোনো রকম ছলনা করার সুযোগ দেব না বলেই পরদিনই 800 টাকা এনে তার হাতে দিলাম। আনন্দিত মনে তিনি সেই টাকাখানা হস্তগত করলেন, কিন্তু কোনো রসিদ দিলেন না। আমিও চক্ষু লজ্জায় কোনো রসিদ চাইলাম না। তবে যখন টাকা দিই সেই সময় সেখানে 3-4 জন লোক উপস্থিত ছিলেন, তারা এই ঘটনার সাক্ষী স্বরূপ আছেন। সেটাই হোক, টাকা পেয়ে শোভন সিং আবার বিয়ের দিন স্থির করলেন, এবং আজই সেই দিন ছিল। বেলা 5টা নাগাদ আমি বর বেশে কয়েকজন মাত্র বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলাম। বাড়িতে ঢোকা মাত্রই চেঁচামেচি হৈহট্টগোলের আওয়াজ আমার কানে এলো। ক্রমে সেই আওয়াজকে ছাপিয়ে যাচ্ছে কান্নাকাটির রূপ। মনে মনে কেমন একটা আতঙ্ক হলো দারোগাবাবু। আমার সঙ্গে যারা এসেছিলেন বাড়ির ভেতরের অবস্থা দেখে তারা তো ভীষণই অবাক। বর বা বরযাত্রীদের আলাদা করে কোনো বসবার জায়গা পর্যন্ত করা হয়নি। কি করব, কোথায় বসবো এসব ভাবছি, এমন সময় শোভন সিং কাঁদতে কাঁদতে আমার কাছে এলেন। তাকে এই অবস্থায় আমি তো দেখে হতবাক। এক নাগারে কেঁদেই যান, কিছু বলেনি না। অনেক করে পিড়াপিড়ি করাতে শেষমেশ তিনি মুখ খুললেন, বললেন, রূপসীকে কে যেন খুন করেছে। তখন আমার অবস্থাখানা কেমন হতে পারে একবার ভাবুন দারোগাবাবু। ধীরে ধীরে বাড়িতে লোকজন আরো বাড়তে লাগলো। ততক্ষণে আমি খানিক সামলে উঠেছি। রূপসীর মৃত্যু সংবাদে দুঃখ হওয়া দূরে থাক, এবারে আমার অত্যন্ত রাগ হতে লাগলো। আমি উত্তেজিত হয়ে বললাম, চলুন, আমি মৃতদেহ দেখতে চাই। কেমন করে হলো এসব? হ্যাঁ, কে রূপসীকে খুন করলো? আপনিই বা এখনো থানায় খবর দেননি কেন? আমার কিন্তু সন্দেহ হচ্ছে এর মধ্যে আপনার কোনো ষড়যন্ত্র নেই তো। রূপসী যদি সত্যি খুন হয়ে থাকে তাহলে মনে রাখবেন, আমি আপনাকে সহজে ছেড়ে দেব না। দিন, এখনই আমার 800 টাকা ফেরত দিন। শোভন সিং কাতর কণ্ঠে বললেন, থানায় কিভাবে খবর দেব? আমার মেয়ের মৃতদেহই যে খুঁজে পাচ্ছি না। যদি তোমার ইচ্ছে হয় তুমি সংবাদ দিতে পারো। আমি একা আর কত দিক দেখব? শোভন সিংকে আমি আর বিশ্বাস করতে পারছিলাম না। উপরন্তু তার এসব কথা শুনে আমার সন্দেহ আরো বেড়ে গেল। আমি তখনই সেখান থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে বরের সাথ ছেড়ে বড়বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।
তারপর তিনি আমাকে আপনার কাছে পাঠালেন। এখন আপনি আমার একমাত্র ভরসা। রূপসীকে পাই তো ভালোই, নচেত আমার 800 টাকাটা ফেরত চাই। আমার আপনাকে ওই টাকা আদায় করে দিতে হবে। আপনি হয়তো ভাবছেন আমার কাছে রূপসীর চেয়ে টাকাটা বড় হলো, কিন্তু বিশ্বাস করুন দারোগাবাবু, রূপসীকে নিয়ে আমি যথেষ্ট চিন্তিত। তবে তার চেয়েও আমাকে বেশি অস্থির করে তুলেছে ওই শোভন সিংয়ের বিশ্বাসঘাতকতা। এটাকে আমি বন্ধু বলে ভাবতাম, কতবার কত রকমভাবে যে সাহায্য করেছি তার হিসেব নেই, অথচ সেই কিনা আজ এভাবে আমার সাথে জোচ্চুরি করলো। আমি ওকে ছাড়বো না। আপনাকে ওই টাকা আদায় করে দিতেই হবে দারোগাবাবু। হ্যাঁ, কিন্তু আপনি থাকেন কোথায়? আপনার নামটাও তো এখনো জানা হয়নি। আমার নাম লাল সিং, বাড়ি শিয়ালদহের কাছেই। দারোগাবাবু, টাকাটা কি আমি... দেখুন, টাকা আদায় করার ক্ষমতা আমাদের নেই। আমি কেবল খুনের তদন্ত করতে পারবো। আমার কথাটা শেষ হতে না হতেই গাড়ি একটা ছোট্ট বাড়ির কাছে এসে থামলো। এটাই শোভন সিংয়ের বাড়ি, আসুন। লাল সিং গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকলেন। আমিও চললাম তাকে অনুসরণ করে। কিছুটা গিয়ে আমরা একটা খোলা উঠোনে এসে দাঁড়ালাম। দেখি বিয়ের জন্য চারিদিক বেশ সাজানো হয়েছে। বারান্দায় বেলোয়ারি ঝাড় ঝুলছে, একখানা চাঁদোয়া দিয়ে গোটা উঠোনটা ঢাকা। তারই নিচে একটা ঢালা বিছানা পাড়া ছিল। এখানেই হয়তো সকলের বসার ব্যবস্থা হয়েছিল, কিন্তু একজন লোককেও কাছে পিঠে দেখতে পেলাম না। উঠোন পেরিয়ে বারান্দায় আসতেই ভেতর ঘর থেকে লোকজনের কথা বলার আওয়াজ, মেয়েদের কান্নার শব্দ আমার কানে এলো। হ্যাঁ দারোগাবাবু, আপনি এখানে দাঁড়ান, আমি ভেতর থেকে ওনাকে ডেকে... আরে এই তো বলতে বলতেই চলে এসেছেন। এই যে ইনি শোভন সিং, আমার ভাবি শ্বশুর। এই বলে লাল সিং ঘর থেকে বেরিয়ে আসা এক ভদ্রলোককে দেখালেন। আচ্ছা, ইনি তবে শোভন সিং। খেয়াল করলাম লাল সিংয়ের সঙ্গে আমাকে দেখে তিনি কেমন যেন চমকে উঠলেন এবং পরক্ষণেই মুখের ভাবটা গোপন করে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার মেয়ের মৃতদেহ দেখতে এসেছেন? আমি লাল সিংকে দেখিয়ে বললাম, আচ্ছা, এনার কাছে জানতে পারলাম আপনার মেয়ে নাকি খুন হয়েছে, অথচ আপনি এনাকে তার মৃতদেহ দেখতে দিচ্ছেন না। বাকি সকল কথাও এনার কাছে শুনেছি। আমি স্থানীয় পুলিশ থানার দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। আশা করি আমাকে মৃতদেহটা দেখাতে আপনার আপত্তি হবে না। লাশটা আছে কোথায়? আমার কথা শুনে শোভন সিংয়ের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি আরও চিৎকার করে কেঁদে উঠলেন। হুজুর, রূপসী আমার একমাত্র সন্তান। ওই মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। সেভাবে চলে যাওয়াতে আমি বড় অসহায় হয়ে পড়েছি। বিশ্বাস করুন হুজুর, আমার আর মাথা কাজ করছে না। শোভন সিংয়ের অবস্থা দেখে, তার কথাবার্তা শুনে কেন জানি না আমার একটু সন্দেহ হলো। লোকটার বয়স 42-এর মতন, কিন্তু এই বয়সেই তার দেহের মাংস শিথিল হয়েছে। সামনের ওপর পাটির দাঁত দুটো পড়ে গিয়েছে, চুলে গোঁফদাড়িতে পাক ধরেছে। গায়ের রং কোনো এক সময় গৌরবর্ণ থাকলেও এখন তা তামাটে। দেহ বেশ দীর্ঘ এবং শীর্ণ, চোখ দুটো ছোট ছোট এবং কোটরাগত, টিকালো নাক আর অজস্র ভাঁজ পড়া চওড়া কপাল। তার ভাবগতিক দেখেই মনে হয় লোকটার পেটে পেটে অনেক ক্রূর বুদ্ধি খেলা করছে। শোভন সিং অযথা সময় নষ্ট করছে দেখে আমি বিরক্ত হয়ে বললাম, আপনার মেয়ে মারা গিয়েছে, শোক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আসল যে কাজটা করতে আমার এখানে আসা, তাতে আপনি সহযোগিতা করলেই ভালো হয়। তাই আমি যা জিজ্ঞেস করছি সোজাসুজি উত্তর দিন। আপনার মেয়ের মৃতদেহ কোথায়? সে কথাই বলছি হুজুর, রূপসীর লাশ পাওয়া যাচ্ছে না। কি? লাশ পাওয়া যাচ্ছে না মানেটা কি? এ আবার কিরকম কথা? আমি মিথ্যে বলছি না হুজুর, আপনি আগে সবটা শুনুন। এখান থেকে কিছুটা দূরেই আমার এক আত্মীয় থাকেন। রূপসী আজ সকালে তাঁদের বাড়িতেই গিয়েছিল। সেই থেকে আমার মেয়েটা আর ফেরেনি। তবে খুন হয়েছে বলছেন কেন? বলুন আপনার মেয়ে নিখোঁজ। হয় সে নিজে পালিয়েছে, আর না হলে কেউ তাকে নিয়ে পালিয়েছে। না, সব কথা শুনলে বুঝতে পারবেন আমার মেয়েটা আর এই জগতে নেই। এই বলে শোভন সিং আবার কাঁদতে লাগলেন। আমি কোনো মতে তাকে নিরস্ত করে
পুরো ঘটনাটা স্পষ্ট করে জানাতে বললাম। কিছুক্ষণ পর তিনি আবার বলতে শুরু করলেন। আজ খুব সকালে রূপসী আর আমার এক ভাগ্নি গৌরী এ বাড়ি থেকে বেরোই। গৌরী তার বাপ মায়ের সঙ্গে বিয়ের জন্য কালই এখানে এসেছে। আমার সেই আত্মীয়ের বাড়িতে নেমন্তন্ন রক্ষা করার জন্য ওরা বেরিয়েছিল। পথে যেতে যেতে কোনো এক বুড়ির সঙ্গে নাকি ওদের দেখা হয়, আর তারপর দুজনকেই সেই বুড়ি নিজের সঙ্গে করে নিয়ে যায়। গৌরী অনেকক্ষণ পরে ফিরে এলেও রূপসী আর ফেরেনি। গৌরী এসে আমাদেরকে যা যা বলেছে সেসব বড় ভয়ানক কথা হুজুর, বড় ভয়ানক কথা। কি বলেছে কি সে? আমি আমি নিজের মুখে সেসব বলতে পারবো না হুজুর। আমি গৌরীকে ডেকে আনছি, আপনি ওর থেকেই সব শুনে নিন। এই বলে আমার উত্তরের অপেক্ষা না করে শোভন সিং ভেতরে চলে গেল। আমার ঠিক পাশেই লাল সিং দাঁড়িয়েছিলেন। শোভন সিং ভেতরে যেতেই বললেন, যত সব ভাওতাবাজি। মিনিট খানেক পরেই শোভন সিং ফিরে এলেন। দেখলাম তার পেছন পেছন একটি মেয়ে আসছে। চেহারাটা তার বেঁটেখাটো হলেও বয়স 15-16 মতন হবে। মাথাটা নিচু করে থাকাতে তার মুখটা ভালো মতন দেখা যাচ্ছিল না। এই যে এই গৌরী, আপনি এর থেকে বাকি কথাগুলো শুনুন। কিরে গৌরী, বল, আমাদের যা যা বলেছিস হুজুরকেও সব বল। এতক্ষণে গৌরী মুখ তুলল। তার জবা ফুলের মতন লাল 2 চোখ আর ভয়ার্ত চেহারা দেখতে বুঝতে অসুবিধে হয় না কোনো একটা গুরুতর অবস্থার মধ্যে দিয়ে সে গিয়েছে। মেয়েটির ভয় কাটানোর জন্য আমি তার কাছে এগিয়ে এলাম। তার মাথায় আলতো করে হাত বুলিয়ে নরম গলায় জিজ্ঞেস করলাম, তোমার নাম গৌরী? আজ সকালে তুমি আর রূপসী একসঙ্গে বেরিয়েছিলে? দেখো মা, ভয় পেও না, আমি পুলিশের লোক। তারপর কি হয়েছিল তুমি সকল কথা আমায় নির্ভয়ে খুলে বলো। আমার কথায় গৌরী হয়তো একটু সাহস পেল। চোখটা একবার মুছে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আজ অনেক সকালে আমি আর রূপসী এই বাড়ি থেকে বেরিয়েছিলাম। কাছেই এক জ্যাঠামশাইয়ের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল, তাই পথে সে সময় তেমন লোকজন ছিল না। রূপসী ভয় না পেলেও আমার কেমন গা ছমছম করছিল। যখন আমরা পদ্মপুকুরের ধারে পৌঁছলাম, দেখি কোথা থেকে যেন হঠাৎ করে এক বুড়ি সামনে থেকে হেঁটে আমাদের দিকেই আসছে। আমি স্পষ্ট দেখলাম সে কেমন ধারা একটা দৃষ্টি নিয়ে কটমট করে চেয়ে আছে রূপসীর দিকে। কিন্তু তারপরেই সেই বুড়ি আরেকটু এগিয়ে এসে একগাল হেসে ফেললো। সঙ্গে সঙ্গে তার হাতে ধরে থাকা পুটুলি থেকে 2টো জবা ফুল বের করে আমাদের দুজনের নাকের কাছে ধরে বলল, দেখো দেখি বাচ্চারা, জবাই কেমন গোলাপ গোলাপ গন্ধ। কখনো এমন জবা দেখেছো? সত্যি সেই জবা ফুলে গোলাপের গন্ধ পেলাম। আর সেই গন্ধ পাওয়া মাত্রই কেমন একটা ঘোর লেগে গেল আমাদের। তখনই যেন সব কথা ভুলে গেলাম। রূপসীর বিয়ের কথা, কোথায় যাচ্ছি সে কথা, কোথা থেকে আসছি সে কথা, মা বাপের কথা, সব কিছু। কেবল চোখের সামনে ওই বুড়ির হাসি মুখটা ছাড়া আর কিছুই খেয়াল করতে পারছিলাম না। বুড়ি আবার বলল, কি গো মেয়েরা, ভালো লাগলো তো? এই ফুল নেবে তোমরা? তবে এসো, আমার সঙ্গে এসো, কোনো ভয় নেই, এসো বলছি। ততক্ষণে আমি রূপসী দুজনেই প্রায় বেহুশ হয়ে পড়েছি। সে যা বলে তাই করি। বুড়ি পথ চলতে শুরু করলে আমরাও চললাম পিছু পিছু। কিছু দূর যাবার পর সে আমাদের নিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠতেই গাড়ি চলতে শুরু করলো। খানিক পরে আমার ওই ফুলের গন্ধের ঘোরটা কিছুটা কেটে গিয়েছিল, কিন্তু কোনোভাবে যে পালানোর চেষ্টা করব সে সাহস করতে পারলাম না। তারপর একসময় বনের ভেতর দিয়ে আসতে আসতে ওই ভাঙাচোরা বাড়ির দরজায় এসে থামলো গাড়িটা। বুড়ি আমাদের সেখানে নামিয়ে সঙ্গে করে সেই বাড়ির ভেতরে নিয়ে গেল। গিয়ে দেখি একটা প্রকাণ্ড ঘরের মধ্যে 3 জন সন্ন্যাসী বসে, সবাই চোখ বুজে রয়েছে, আর তাদের সামনে একটা কুণ্ডে আগুন জ্বলছে। 3 জন সন্ন্যাসীর মধ্যে একজনকে দেখতে খুবই ভয়ানক ছিল। মনে হলো সেই বাকি দুজনের গুরু। আমাদের পায়ের শব্দে ওরা চোখ খুলল। তারপর বুড়িকে দেখে কেমন বাঁকাভাবে হাসলো, কাছের 2টো কুশাসনের দিকে ইঙ্গিত করলো। বুড়ি বুঝলো সন্ন্যাসী কি বলতে চাইছে। সে আমাদের দুজনকে সেই 2খানা আসনে বসতে বলে নিজে কাছেই দাঁড়িয়ে রইল।
আদেশ মানা ছাড়া কিছু করার ছিল না, তাই আমরাও সব মেনে নিলাম। রূপসীর দিকে তাকিয়ে দেখি তার ঘোর এখনো কাটেনি। তবু একবার চেষ্টা করলাম ওর হাত পা চেপে ধরে ঝাঁকুনি দিতেই পাশ থেকে বুড়ি ধমক দিয়ে উঠল। চুপ করে থাক, নয়তো মরবে। আমার খুব ভয় হলো, আর কিছু না করে চুপচাপ বসে রইলাম। ওদিকে তিনজন সন্ন্যাসী কিসব বিড়বিড় করতে করতে ঝোলা থেকে কিসের যেন গুঁড়ো বের করে আগুনে দিল। আর তারপরেই সন্ন্যাসীর চেলা দুজন রূপসীর হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে গেল। আমি চিৎকার করে কেঁদে উঠলাম, বুড়ির হাতে পায়ে পড়লাম, কিন্তু কেউ আমার কথা শুনলো না। আরও কিছুটা সময় এভাবে গেল। এরপর হঠাৎ দেখি ওরা রূপসীকে আবার এই ঘরে নিয়ে আসছে। এর আগে রূপসীর যাও বা একটু হুঁশ ছিল, এখন সে সম্পূর্ণ অচেতন। ওর পরনে যে হলুদ পেরে ডুরে শাড়িটা ছিল সেটা বদলে একটা লাল শাড়ি পরানো হয়েছে ওকে। আর তারপরে ওরা রূপসীর দেহটাকে ছুঁড়ে ওই আগুনের মধ্যে ফেলে দিল। আমি ভয় আতঙ্কে চিৎকার করে উঠলাম। বুড়ি এগিয়ে এসে আমার হাত ধরে ঘর থেকে বের করে আনলো। তারপর আবার সেই গাড়িতে চড়িয়ে কত পথ ঘুরিয়ে একটা বাগানের কাছে নিয়ে এসে আমায় গাড়ির থেকে ফেলে দিয়ে পালিয়ে গেল। আমি কত চিৎকার করলাম, সাহায্যের জন্য এদিক ওদিক ছোটাছুটি করলাম, কিন্তু জায়গাটা এতটাই শুনশান ছিল যে আশেপাশে একটা লোকও ছিল না। এরপর আমার আর কিছু মনে নেই। তারপর থেকে আমি কি করেছি, কেমন করে বাড়ি ফিরলাম, আমি কিচ্ছু জানি না। যখন বর এলো বরযাত্রী নিয়ে, তখন আমার জ্ঞান হলো। আমি সঙ্গে সঙ্গে গিয়ে সব কথা সবাইকে জানালাম। এতটা বলে গৌরী চুপ করল। তারপর এক দৃষ্টে আমার মুখের দিকে চেয়ে রইল। আমি তাকে আর কিছু জিজ্ঞাসা না করে শোভন সিংকে বললাম, আপনার মেয়ের গায়ে কোনো গয়না ছিল? আগে হ্যাঁ, প্রায় 2000 টাকার গয়না ছিল। আপনার হবু জামাইয়ের মুখে শুনলাম আপনার আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়। আপনি তাহলে এত টাকার গয়না কোথায় পেলেন? সে ঠিকই বলেছে, এখন আমাকে গরিব বলাই চলে। কিন্তু বিয়ের 2 দিন আগে আমার যেসব আত্মীয় কুটুম্ব এসেছিলেন তাদের মধ্যে অনেকেই বেশ সচ্ছল পরিবারের। ওনাদের মধ্যে কিছু মেয়ে বউ রূপসীকে খুব ভালোবাসে। তারাই জোর করে নিজেদের গয়নাগুলো আমার মেয়েকে পরিয়ে দিয়েছিল। তাদের কাছে এখন আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি যে একেবারে ধনে প্রাণে মারা গেলাম হুজুর। আপনার কোনো শত্রু আছে? কাউকে সন্দেহ হয়? কি যে বলেন হুজুর, গরিবের আবার শত্রু? তবে হ্যাঁ, সে অনেক কাল আগে এক আত্মীয়ের সঙ্গে আমার ঘোর শত্রুতা ছিল বটে। সেও এই গ্রামেই থাকতো, কিন্তু 1 বছর হলো ভজন সিং কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গিয়েছে। যদিও বা শুনেছিলাম সে নাকি সন্ন্যাসী হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়, তবুও আমি তাকে একটুও বিশ্বাস করি না। সন্ন্যাসী? গৌরীও তো 3 জন সন্ন্যাসীর কথা বলল, এখন আবার ইনিও। তাহলে ঘটনা দুটোর মধ্যে কি কোনো যোগাযোগ আছে নাকি? আগে কিছু বললেন হুজুর? না, কিছু না। তা আপনার কি ধারণা, ওই সন্ন্যাসী, কি যেন ওর নাম বললেন? হ্যাঁ, ভজন সিং, তা সেই কি আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে? সত্যি করে বলবো হুজুর? পুলিশকে মিথ্যে বলবেন এটা নিশ্চয়ই চাইব না। যা বলবেন সত্যি সত্যি বলুন। মানে আসলে তা নয়। আমার কেন জানি না মনে হচ্ছে এটা ওই ভজনেরই কীর্তি। আমার স্থির বিশ্বাস গৌরী যেসব সন্ন্যাসীদের দেখেছিল তাদের মধ্যে এই ভজন সিংহ আছে। তা এই কথাটা আপনি প্রথমেই কেন বললেন না? ব্যাপার এত গুরুতর, অথচ আপনি এখন বলছেন। আগে মার্জনা করবেন হুজুর, বুঝতেই পাচ্ছেন মেয়ের শোকে আমার মাথা ঠিক নাই। আমার মনে ছিল না ভজন সিংয়ের কথা, আপনি জিজ্ঞাসা করলেন তাই। যদি আপনার অনুমান সঠিক হয়, তবুও ভজন সিংয়ের সঙ্গে আপনার ঠিক কেমন শত্রুতা ছিল সেটাও জানা প্রয়োজন। প্রতিহিংসার বশে সে যদি নারী হত্যার মতো নৃশংস কাজ করে থাকে, তাহলে তো বলতে হয় বিষয়টা বেশ গুরুতর। শেষ কবে দেখেছেন তাকে? তা প্রায় 3 বছর আগে হবে। ভবানীপুর বাজারে এক দশকর্মার দোকানে কর্মচারীর কাজ করছিল সে। তখনও সে সন্ন্যাসী হয়নি। তারও আগে যখন ওর সঙ্গে আমার শেষ দেখা হয়,
তখন সে আমার থেকে বেশ একটা মোটা অঙ্কের টাকা চুরি করে নিয়ে পালিয়েছিল। বাজারে ওকে দেখতে পেয়ে আমি চেপে ধরি, শাসিয়ে আসি। ও যদি 7 দিনের মধ্যে আমার টাকা ফেরত না দেয়, তবে ওকে আমি এক্ষুনি পুলিশের হাতে তুলে দেব। পরে আবার খোঁজ করতে গিয়ে দেখি ও আর সেখানে নেই। হুজুর, এখন আমার মনে হচ্ছে আমার থেকে বদলা নেবার জন্যেই ও আমার মেয়েটাকে। কিন্তু সেটা এতদিন পরে কেন? রূপসীকে মারার হলে তো সে তখনই। ও মোটেই ভালো মানুষ নয় হুজুর, আমি বুঝতে পারছি। ও আবার ফিরে এসেছে, আমার মেয়েটাকে মারলো, এবারে আমাকেও মারবে হুজুর। আপনি তাকে খুঁজে বের করে গড়াতে ঢোকান হুজুর। ফাঁসি দিন শয়তানটাকে। দোষ যেই করুক, বিচারে প্রমাণিত হলে শাস্তি তার ঠিকই হবে। আচ্ছা, আপনার আর কোনো আত্মীয় স্বজন আছে? নিজের বলতে এক বোনই কেবল, এই যে গৌরীর মা, ওই আমার একমাত্র বোন। রূপসীর গয়নাগুলোর মধ্যে কোনোটা কি আপনার বোনেরও ছিল? আগে না, সেও আমার মতোই গরিব। অত টাকার গয়না সে আর কোথায় পাবে? তিনি সধবা না বিধবা? আগে সধবা। ওই যে আমার ভগ্নিপতি আপনার পেছনেই দাঁড়িয়ে। এই বলে শোভন সিং আমার পেছনে দাঁড়িয়ে থাকা এক বলিষ্ঠ লোকের দিকে তাকিয়ে ইঙ্গিত করল। একবার সেই লোকটাকে দেখে নিয়ে আমি গৌরীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আমাকে সেই ভাঙা বাড়িটায় একবার নিয়ে যেতে পারো? কোন রাস্তা দিয়ে সেই বুড়ি আমাদের নিয়ে গিয়েছিল আমার কিছুই মনে নেই। আমি নিয়ে যেতে পারবো না। বেশ, কিন্তু তুমি তো বলেছিলে গাড়ি করে গিয়েছিলে, তা কোচম্যানকে মনে আছে? দেখলে চিনতে পারবে? তা পারবো। গৌরীকে আর কোনো কথা জিজ্ঞেস করলাম না। এর চেয়ে বেশি সে আর কোনো সাহায্য আমাকে করতে পারবে বলে মনে হয় না। তৎক্ষণাৎ বেরিয়ে এলাম সে বাড়ি থেকে। পদ্মপুকুরের রাস্তাটা আমার চেনাই ছিল। সেখান থেকে কিছু দূরে আজকাল যেখানে যোগুবাবুর বাজার, সেখানে একটা ঠিকে গাড়ির আস্তাবল ছিল। ঠিক করলাম সেই আস্তাবলে গিয়েই খোঁজ খবর করব। সহজে কোচম্যানের খোঁজ পেলে ভালো, না হলে অনুসন্ধানের জন্য গৌরীকে পরে আবার আনা যাবে। রাত এখন 10টা। যে সময়ের কথা বলছি, ভবানীপুর তখনও শহর হয়নি। এখনকার মতো এত লোকজনেরও বাস ছিল না সেখানে। পথের ধারে দুই পাশে তেলের আলো মিটমিট করে জ্বলছে। দু একটা কুকুর পথে পড়ে থাকা আবর্জনার স্তূপের মধ্যে মুখ বাড়িয়ে খাবারের খোঁজ করছে। থেকে থেকে তাদের ভেসে আসা চিৎকার এই শুনশান রাস্তার আবহকে যেন আরো ভৌতিক করে তুলেছে। আমার গাটা কেমন যেন শিরশির করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আমি আস্তাবলে এসে উপস্থিত হলাম। আমায় আসতে দেখে 2-3 জন গাড়ির কোচম্যান এগিয়ে এসে ঘিরে ধরল। হুজুর যাবেন কোথায়? এই যে আমার গাড়িতে আসুন। সাহেব, আমার গাড়িতে আসুন, আমার গাড়িতে আসুন। আমি কিন্তু তাড়াতাড়ি পৌঁছে দেবো। বাবু, আমার ঘোড়াটা বহুত তেজি আছে, আমার ঘোড়াটা নেন, অনেক তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। গাড়ি লাগবে না। অন্য একটা ব্যাপারে আমি এখানে এসেছি। তোমাদের মধ্যে কেউ আজ সকালে 2 জন মেয়ে আর একজন বৃদ্ধাকে সওয়ারি করে নিয়ে গিয়েছিলে? আমার প্রশ্ন শুনে সবাই চুপ করে গেল। কারো মুখে কোনো কথা নেই। সকলে একে অপরের দিকে চোখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি হলো? কেউ এমন সওয়ারি নিয়ে গিয়েছিলে? আমি পুলিশের লোক, নির্ভয়ে উত্তর দাও। আগে বাবু, ওই সালামত নিয়ে গিয়েছিল, আমি দেখেছি, কিন্তু সে গাড়ি তো এখনো ফিরে আসেনি। কথাটা শেষ হওয়া মাত্রই পেছন থেকে একটা গাড়ি আসার শব্দ শোনা গেল। ওই যে বাবু, বলতে বলতে গাড়িটা চলে এসেছে। ওরই নাম সালামত। ও সালামত ভাই, এদিকে এসো, এই বাবুটা তোমাকে খুঁজছেন। সালামত এগিয়ে এলো। লক্ষ্য করে দেখলাম আমার পরনে পুলিশের পোশাক দেখে আর তাকে খোঁজা হচ্ছে শুনে সে খানিকটা ঘাবড়ে গিয়েছে। সে কাছে এসে দাঁড়াতেই আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম সালামত? হ্যাঁ, কিন্তু কেন? আমাকে কি দরকার? আজ সকালে তুমি 2টো মেয়ে আর একজন বৃদ্ধকে যেখানে নিয়ে গিয়েছিলে, আমাকে এখনই সেখানে নিয়ে চলো। সালামত প্রথমে কোনো উত্তর দিল না, কি যেন এক মনে ভাবতে লাগলো। আমি আবার বললাম,
দেখো, তোমার ঘোড়া যদি ক্লান্ত হয়ে থাকে তাহলে আরও 2টো ঘোড়া ভাড়া করো, আমি ঘন্টা হিসেবে ভাড়া দিয়ে দেব। তবুও সে চুপ। এবার আমার ভারী রাগ হলো। ধমকের সুরে বললাম, কথার উত্তর দিচ্ছ না যে? সহজে যদি রাজি না হও তবে কিন্তু অন্য উপায় দেখতে হবে। না মানে আসলে বাবু, সে জায়গাটা আমার ঠিক মনে নেই। দেখো সালামত, আমি অনেক দিন হলো এই পেশায় আছি, তাই তুমি যে মিথ্যে বলছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যতদূর মনে হচ্ছে, আমার ধারণা তুমি অনেক দিন ধরে কোচম্যানের কাজ করছো। একজন পাকা কোচম্যানের কখনোই এমন ভুল হওয়া সম্ভব নয়। ভালোই ভালোই বলো, কোথায় নামিয়েছিলে ওদের? বাবু বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। যে পথ দিয়ে ওই বুড়ি আমাকে নিয়ে গেল, সে পথ আমি আগে কখনো দেখিনি। তাই এখন আবার ওদিকে গেলে সহজে আপনাকে সে জায়গায় নিয়ে যেতে পারবো না। তবুও যখন বলছেন, চলুন। আমার ঘোড়াটা আজ বেশি খাটেনি, 5টার সময় ওদের বদল করেছে। দেখি ঠিকঠাক নিয়ে যেতে পারে কিনা। আমি আর দ্বিরুক্তি না করে সালামতের গাড়িতে উঠে বসলাম। গাড়ি ঘুরিয়ে সালামত তার ঘোড়ায় লাগাম টানল। এত রাতে তার মনে হয় সওয়ারি টানার আর ইচ্ছে ছিল না। তো একবার অনিচ্ছা প্রকাশ করেও লাভ হলো না দেখে ঘোড়া দুটো অগত্যা দৌড়তে বাধ্য হলো। নকুলেশ্বর তলা পার হয়ে গাড়ি ধীরে ধীরে বাম দিকে মোড় নিল। এটা আবার কোন রাস্তা? এই রাস্তা তো আমারও অজানা। কে জানে কোথায় গিয়ে পড়ব। একটু আগেও 2-1 জায়গায় আলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু যত এগোচ্ছি চারপাশটা ততটাই জমাট অন্ধকারে ছেয়ে যাচ্ছে। একা এসে কি ঠিক করলাম? কোনো বিপদ হলে আত্মরক্ষা না হয় করতে পারবো, কিন্তু অপরাধীদের একা হাতে বন্দি করা তো সহজ হবে না। রাস্তাটা অতি সংকীর্ণ, দুপাশে ঝোপঝাড়ে ভর্তি। বড় বড় গাছগুলো থেকে ক্রমাগত পেঁচা আর বাদুড়ের ডাক ভেসে আসছে। আজ আবার অমাবস্যা, চাঁদের আলোরও ভরসা নেই। ঘুটঘুটে অন্ধকার পথে কেবলমাত্র গাড়িতে ঝুলিয়ে রাখা লণ্ঠনের অল্প আলোই অবলম্বন। তারই সাহায্যে কোচম্যান সালামত কোনো মতে এগিয়ে যাচ্ছে। কিছু দূর এভাবে গিয়ে হঠাৎই গাড়ি থামালো সে। আমি ভাবলাম বোধহয় গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, কিন্তু আমায় অবাক করে দিয়ে সালামত বলল, বাবু, পথ ভুলে অন্য দিকে এসে পড়েছি। সে বাগানখানা এদিকে নয়, আমরা পূব দিকে যে গলিটা ছেড়ে এসেছি, বোধহয় সেই পথেই আমাদের যেতে হবে। একে এত রাত হয়েছে, তার উপর শরীরও ক্লান্তিতে ভেঙে আসছে। এমন সময় কোচম্যানের এই কথায় আমার সর্বাঙ্গ জ্বলে উঠল। রাগে কাঁপতে কাঁপতে বললাম, মনে করেছ কি আমার চোখকে তুমি ফাঁকি দিয়ে পালাবে? শোনো সালামত, আজ যদি তুমি এই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাও, তবু মনে রেখো, তুমি অপরাধী হলে আমি তোমায় যেখান থেকেই হোক খুঁজে বের করে কঠিন শাস্তি দেব। যদি নিজের ভালো চাও তবে সে জায়গায় যেভাবেই হোক আমাকে নিয়ে চলো। বাবু, আমি বুড়ো গরিব মানুষ, এই গাড়ি চালিয়ে কোনো মতে 2টি রোজগার করি। পুলিশের সাথে শত্রুতা করব কোন সাহসে? খোদার কসম বাবু, আমি সত্যি পথ ভুলে গিয়েছি। এত অন্ধকারে রাস্তা চিনতে পারছি না। আপনি একটু গাড়িতে বসুন, আমি একবার দেখে আসছি, এখনই আসছি। এই বলে আমার উত্তরের অপেক্ষা না করেই সালামত সেখান থেকে চলে গেল। সেই ভয়ানক নিশুতির রাতে অপরিচিত জায়গায় আমি একা পড়ে রইলাম। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, 15 মিনিট পেরিয়ে প্রায় 20 মিনিট হতে চলল, অথচ সালামতের এখনো দেখা নেই। একবার মনে হলো, লোকটা যদি দলবল নিয়ে হঠাৎ আমায় আক্রমণ করে তাহলে তো সর্বনাশ। 1-2 জনের সঙ্গে না হয় লড়াই করা যাবে, কিন্তু যদি তারও বেশি লোক একেবারে চারিদিক থেকে ঘিরে ধরে তাহলে কি করব? না, লোকটাকে যেতে দিয়ে ঠিক করিনি। সে তো চাইলে গাড়ি নিয়েই পথ খুঁজতে যেতে পারত, কিন্তু গাড়ি ফেলে দিয়ে আমায় এখানে একলা রেখে গেল কেন? নিশ্চয়ই ওই বেটা কোচম্যান মনে মনে কোনো দুর্বুদ্ধি আঁটছে।
এসব ভাবতে ভাবতে আমি একবার কোটের পকেট হাতড়ে আমার ছোট্ট পিস্তলটা বের করলাম। তারপর গাড়ি থেকে নেমে কাছের একটা বিরাট গাছের নিচে গিয়ে মুঠোয় শক্ত করে পিস্তলটা বাগিয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। যদি কোচম্যান একা ফেরে তাহলে ঠিক আছে, কিন্তু যদি লোকজন নিয়ে আসে তাহলে আমিও আমার সবটুকু শক্তি দিয়ে। কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। সালামতি কি নাকি অন্য কেউ? পিস্তলটা আর একটু শক্ত করে ধরলাম। অন্ধকারে ততক্ষণে আমার চোখ সয়ে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই দেখি আমার সব অনুমানই মিথ্যে। কোচম্যান একাই ফিরে এসেছে। গাড়ির কাছে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে বলল, বাবু ঠিক পথ খুঁজে বের করেছি, আর কোনো ভয় নেই। দূর থেকে কথাটা শুনতে পেয়ে আমি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আড়াল থেকে বেরিয়ে এসে গাড়িতে গিয়ে উঠলাম। পিস্তলখানা ততক্ষণে আবার কোটের পকেটে চালান করে দিয়েছি। গাছের আড়াল থেকে আমায় বেরিয়ে আসতে দেখে সালামত ভাবল আমি বুঝি প্রস্রাব করতে গিয়েছিলাম। গলা নামিয়ে নরম স্বরে বলল, বাবু পেচ্ছাপ করতে অত দূরে গিয়েছিলেন কেন? আশেপাশে তো কেউ নেই, আর এই অন্ধকারে কেউ যদি আপনাকে দেখতে পেত তাহলেই বা আপনার কি করত? আমি সালামতের কোনো কথার উত্তর দিলাম না। বললাম, সত্যি যদি ঠিকঠাক রাস্তার খোঁজ পেয়েছো তাহলে একটু তাড়াতাড়ি চলো, আর দেরি করা যাবে না। আবার ঘোড়ার লাগাম ছাড়ল সালামত। গাড়ি ঊর্ধ্বশ্বাসে ছুটল। প্রায় আধ ঘন্টা পরে একটা প্রকাণ্ড বাগানের সামনে ভাঙা ফটকের কাছে এসে থামলো গাড়িটা। বাবু এই সেই বাগান। এই বাগানের ভিতরে একখানা ভাঙা বাড়ি আছে। বুড়ি মেয়ে দুটোকে নিয়ে এই বাড়িতেই গিয়েছিল, কিন্তু তারপর কি হয়েছে আমি জানি না। বাগানখানা কার জানো? না বাবু, আমি আগে কখনো এদিকে আসিনি। আশেপাশে বসত বাড়িটারিও তো কিছু দেখছি না, কিন্তু বাগান থাকলে মালি নিশ্চয়ই আছে। তবে তাদের থাকার জন্য এখানেই কোথাও ঘরদোর থাকার কথা। সকালে তোমার সঙ্গে কারো দেখা হয়েছিল? আগে না বাবু, মানুষ তো দূর, কুকুর বেড়ালো চোখে পড়েনি। আচ্ছা, এখান থেকে পুলিশ ফাঁড়িটা কত দূর? তা প্রায় 1 কোষ হবে বাবু। বেশ, তুমি আমার সঙ্গে ভেতরে চলো। এখন তোমার শরীর স্বাস্থ্য বেশ ভালো, প্রয়োজন পড়লে তোমাকে আমার কাজে সাহায্য করতে হবে। পারবে তো? খুব পারবো বাবু, আমি একাই 4-5 জনকে ধরে রাখতে পারবো। বেশ বেশ, চলো। তবে খেয়াল থাকে যেন একটুও শব্দ করো না। অতি সন্তর্পণে আমরা দুজন সেই অন্ধকারের ভেতর দিয়ে বাগানে ঢুকলাম। সালামত গাড়ির লণ্ঠনটা আনতে চাইলে ওকে আমি বাধা দিলাম। পাছে এখানে কেউ ঘাপটি মেরে থাকে, যদি তার চোখে পড়ে যাই আমরা। আমার পকেটে একটা চোরা লণ্ঠন ছিল, সেটা বের করে জ্বালালাম। তারই ক্ষীণ আলোর সাহায্যে পা টিপে টিপে ভাঙা বাড়িটার দরজার কাছে এসে দাঁড়ালাম। দেখি দরজা খোলাই আছে। সালামতকে সঙ্গে নিয়ে খুব সাবধানে ভেতরে ঢুকলাম। উফ, কি অন্ধকার এখানে! বাইরে যতটা ছিল এখানে যেন তার চেয়েও বেশি। এবার আমার আলোটাকেও বন্ধ করে ফের পকেটে চালান করলাম। এটা কেউ দেখতে পেয়ে পালিয়ে গেলে এই অন্ধকারের মধ্যে তাকে খুঁজে বের করা খুব একটা সহজ হবে না। দেওয়াল হাতড়ে হাতড়ে আমরা দুজন আরেকটু পথ এগোলাম। এক সময় যেখানে এসে দাঁড়ালাম মনে হলো সেটা আর একটা দরজা। যেমন তেমন নয়, বিরাট প্রকাণ্ড সেই দরজাখানা। মনে হলো দরজার ওপার থেকে একটা যেন মৃদু হলদে আলো ভেসে আসছে। পকেটে হাত দিয়ে পিস্তলটা আরও একবার দেখে নিলাম। সালামতকে আমার পেছনে থাকতে বলে সেই বিরাট দরজাটার ধার ঘেঁষে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিতেই দেখি ভেতরে 3 জন বসে রয়েছে, প্রশান্ত মুখে, এক মনে ধ্যানে মগ্ন তারা। সামনে কেবল ছোট্ট একটা কুপি জ্বলছে। সকলেরই চোখ বোজা।
তিনজনেই নাভির নিচে হাত দুটোকে জুড়ে একাগ্র চিত্তে ঈশ্বর উপাসনায় নিমজ্জিত। এই কি তাহলে সেই তিন সন্ন্যাসী যাদের কথা গৌরী বলেছিল? আধো অন্ধকারে কারও মুখ স্পষ্ট বোঝা গেল না। এদের মধ্যে কাউকে তো তেমন ভয়ানক দেখতে নয়, বরং এই তিনজনের গভীর প্রশান্ত মূর্তি দেখে রীতিমতো ভক্তির উদ্রেক হয়। যে কাজে এসেছিলাম তা যেন ভুলেই গেলাম। একভাবে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম সেই দিকে। কূপের প্রজ্বলিত শিখা আমায় যেন সম্মোহিত করে ফেলেছে মুহূর্তেই। বাবু, ভেতরে যাবেন না? হ্যাঁ 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 যাব। এরা কারা বাবু? এই অন্ধকার জঙ্গলে ভাঙা বাড়িতে এনারা আছেন কিভাবে? আমিও জানি না এরা কারা। দেখে তো সাধারণ সন্ন্যাসীই মনে হচ্ছে, কিন্তু তিনজনের কপালে সিঁদুরের তিলক, গায়ে হাতে অতগুলো রুদ্রাক্ষের মালা, গায়ের রক্তবর্ণ পট্টবাস আর যজ্ঞোপবীত দেখে মনে হচ্ছে এরা কাপালিক নয় তো। শুনেছি কাপালিকেরা সিদ্ধি লাভের জন্য নাকি নরহত্যা করতেও পিছপা হয় না। এরকম কেসের কথা আগেও কয়েকবার শুনেছি, কিন্তু তাই বলে এরা কি একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলতে পারে? যে শক্তির উপাসনার জন্য তারা কঠোর নিয়ম পালন করে, সেই শক্তিকেই কি ইচ্ছাকৃতভাবে তারা খুন করবে? না না, আর দেরি করা ঠিক হবে না। দরজা ছেড়ে ভেতরের দিকে পা বাড়ালাম। আমার পেছনে সালামত। ভেতরে সেই তিনজন ছাড়া আর কোনো লোক নেই, আর ভয় নেই। এবার প্রকাশ্যে আসার সময় হয়েছে। আমি জুতোর মচমচ আওয়াজ তুলে ওদের দিকে আরেকটু এগিয়ে গেলাম। ভাবলাম আওয়াজ পেয়ে হয়তো তাদের ধ্যান ভাঙবে, চোখ খুলে তাকাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, তেমন কিছুই হলো না। সকলেই যেমন ছিল তেমনই নির্লিপ্তভাবে ধ্যানমগ্ন হয়ে রইল। এবার আমি মুখ খুললাম। অনেক হয়েছে, এবার নাটকটা বন্ধ করুন আপনারা। এই সন্ন্যাসীর ভরং ধরে অপরাধ লুকোনো যাবে যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন। চোখ খুলুন, তাকান বলছি। কে হলো কি শুনতে পাচ্ছেন না আপনারা? উত্তেজনায় ক্রমশই আমার গলার স্বর চড়তে লাগলো। আরও কয়েকবার ডাকাডাকির পর সবচেয়ে ছোট মনে হচ্ছিল যে সন্ন্যাসীটিকে, সে চোখ মেলে চাইল। সামনে আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে সে আবার চোখ বুজল। আমি পড়লাম মহা ফাঁপড়ে। এদের কারো নামও জানি না যে সেই বলে সম্বোধন করব। আবার দোষ প্রমাণ না হবার আগে পিস্তল দেখিয়ে গায়ের জোরে তুলে নিয়ে যাওয়াটাও অনৈতিক কাজ হবে। আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ওদের ধ্যানভঙ্গের কাজটা চালিয়ে গেলাম। অবশেষে প্রায় মিনিট 30 পর বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীটি চোখ মেলে তাকালেন। পরিষ্কার বাংলা ভাষায় জিজ্ঞেস করলেন, এখানে কেন এত গোলযোগ করছো? গোলমালের ভয়ে আমরা লোকালয় ছেড়ে এই নির্জন বনের মধ্যে আশ্রয় নিয়েছি, আর তুমি কিনা স্বচ্ছন্দে এইখানে এসে আমাদের ধ্যান ভঙ্গ করছো। তোমাকে দেখে তো বুদ্ধিমান বলেই মনে হয়, কিন্তু এই তোমার কিরকম আচরণ? এদের দেখে যতই সরল সাদাসিধে মনে হোক, গৌরীর মুখে যা যা শুনেছি তারপর এদের প্রতি সম্মান প্রদর্শন করার কোনো প্রশ্নই আসে না। সন্ন্যাসীর এমন কথার উত্তরে আমি কড়া সুরে বললাম, যেটা করা উচিত সেটাই করেছি, আর সাধুগিরিতে কাজ নেই। ওটো ওটো, আমার সঙ্গে থানায় চলো। থানার নাম শুনে সন্ন্যাসী একটু ভয় পেল না, বরং উল্টে হো হো করে হেসে উঠল। আমাদের যেখানে নিয়ে যাবে সেইখানেই যাব, কিন্তু দেখো বাবা, সেখানে যেন একটু নির্জন স্থান পাই, যেন নির্বিবাদে ধ্যান করতে পারি। এইসব বুজরুকেই রাখো ঠাকুর, বুঝেছ? সকালে যে কাণ্ড করেছ তাতে খুব তাড়াতাড়ি তোমাদের চিরধ্যানে নিমগ্ন হতে হবে। এবার তোমার ওই 2 চালাকে আমার সঙ্গে নিয়ে এসো। খুব সাবধান, কোনো চালাকি নয়, নইলে কিন্তু আমি... দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? কাণ্ড? কিসের কাণ্ড? কি করেছি আমরা? ভণ্ডামি ছেড়ে সব কবুল করো। ওসব ছলনা করে কেউ পার পাবে না। কি করেছো তুমি জানো না? আমায় জিজ্ঞেস করছো?
ধর্মই আমাদের একমাত্র অবলম্বন। আমি সেই ধর্মের দোহাই দিয়ে বলছি, সত্যিই আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। লোকটার কথা বলার ধরন দেখে আমি একটু অবাক হলাম। চোখে চোখ রেখে এভাবে কেউ মিথ্যে কথা বলতে পারে, নাকি আমারই কোথাও একটা ভুল হচ্ছে? তুমি শোভন সিং এর মেয়েকে খুন করে মিথ্যে কথা বলছো? তুমি কেমন সন্ন্যাসী হে? হ্যাঁ, শক্তির উপাসক হয়ে শক্তিকেই খুন? বাবা, তোমার কোথাও ভুল হয়েছে। কোথায় আসতে গিয়ে কোথায় এসে পড়েছ? আমি শোভন সিং এর মেয়েকে কত কাল হলো দেখিনি। তার মানে তুমি স্বীকার করছো যে তুমি শোভন সিং এর মেয়েকে চেনো, তাই তো? হ্যাঁ, তা চিনি বই কি। শোভন সিং এর মেয়েকেও চিনি, তাকেও চিনি। তবে সে অনেকদিন আগের কথা। আমরা সম্পর্কে কুটুম ছিলাম। এই ভবানীপুরেই তার বাড়ি। আর তোমার? ওর বাড়ির কাছেই ছিল, কিন্তু এখন তো আর নেই। তা কতদিন হলো এই বেশ ধরেছ? বছর 2। সংসার ছাড়লে কেন? সে অনেক কথা বাবা। শোভন সিং কি তোমার শত্রু? না হে বাছা, এ জগতে আমার শত্রুও কেউ নেই, মিত্রও কেউ নেই। সন্ন্যাসীর কথা শুনে আমার সন্দেহ বাড়ল। শোভন সিং এর কাছে আমি তার চরিত্রের যে নমুনা পেয়েছি, এখন সাক্ষাতে দেখি সবটাই তার বিপরীত। তাহলে আসল সত্যি কোনটা? আচ্ছা, আজ সকালে কোনো বৃদ্ধা তোমার কাছে 2 মেয়েকে এনেছিল? কেমন করে জানবো বাবা? সারাটা দিনের পর এই তো আমি চোখ মেলে চাইছি। দেখো, একজন বৃদ্ধা যে 2 মেয়েকে এখানে এনেছিল তার সাক্ষী আছে। এই যে এই লোকটা। এই বলে আমি সালামতের দিকে ইশারা করলাম। সন্ন্যাসী তাঁর দিকে একবার তাকিয়ে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, হতে পারে, হতে পারে তোমার কথা যথার্থ, কিন্তু আজ আমি সমস্ত দিন ধ্যানেই মগ্ন ছিলাম। কথায় কথায় রাত বেড়ে চলল দেখে আমি বললাম, দেখো, শোভন সিং এর কন্যা রূপসী সিং নিরুদ্দেশ হয়েছে। বাড়ির লোকের ধারণা সে খুন হয়েছে এবং অভিযুক্তের তালিকায় তুমি মানে তোমরা 3 জন রয়েছ। কাজে তোমাদেরকে এখনই আমার সঙ্গে থানায় যেতে হবে। কোনো রকম দ্বিরুক্তি না করে সেই সন্ন্যাসী অপর 2 জনের ধ্যান ভঙ্গ করল। আমি পকেট থেকে 3টে দড়ি বের করে একে একে ওদের হাত বাঁধলাম। সন্ন্যাসী কেবল একটু হাসল, কোনো আপত্তি করল না। কাজ হয়ে গেলে আমি কিছুটা এগিয়ে গিয়ে আমার আলোটা নিয়ে এদিক ওদিক একবার ভালো করে দেখে নিলাম। জায়গাটা দেখে মনে হলো না এখানে খুনের মতো কোনো ঘটনা ঘটেছে। এখানে যদিও বা রূপসীকে খুন করা হয়ে থাকে, তবে তার লাশ গেল কোথায়? এরই মধ্যে কি এরা লাশটাকে বনে কোথাও পুঁতে ফেলেছে নাকি? তবে তো এই অন্ধকারে আমার একার পক্ষেও তা উদ্ধার করা অসম্ভব। গৌরীর মতে ঘটনাস্থল ছিল এটাই, কিন্তু এখানে সন্দেহজনক তো কিছুই চোখে পড়ছে না। অগত্যা ফিরে যাওয়ার প্রস্তুতি নিলাম। ফটকের সামনেই সালামতের গাড়িটা দাঁড়িয়েছিল। সবাইকে নিয়ে তাতে উঠে বসতেই কোচম্যান গাড়ি ছুটিয়ে দিল। থানায় ফিরতে রাত্রি প্রায় 2টো বেজে গেল। সন্ন্যাসী 3 জনকে আটক করে রাখার দায়িত্ব কনস্টেবলের হাতে দিয়ে আমি বাড়ি ফিরে গেলাম। সারাদিনের ক্লান্তিতে দেহ অবসন্ন হয়ে এলেও বাকি রাতটুকু জেগেই কাটল। মিথ্যে মিথ্যে, কারুর না কারুর কথায় নিশ্চয়ই কোনো মিথ্যে লুকিয়ে আছে। কিন্তু কার কথায়? সন্ন্যাসী নাকি শোভন সিং? নিজের মেয়েকে হারিয়ে শোভন সিং কেন মিথ্যে কথা বলবে? আর এতে তার লাভই বা কি? আবার সন্ন্যাসীও যদি মিথ্যে বলছে, তবে তার ভাবভঙ্গি এতটা নির্লিপ্ত হতে পারে কিভাবে? একটা লোক যতই পাকা অপরাধী হোক, মিথ্যে বলার সময় তার চোখ মুখে অস্থিরতা ধরা পড়বেই। কিন্তু এক্ষেত্রে তো সেরকম কিছু।
তাছাড়া ঘটনাস্থলেও এমন কিছু চোখে পড়ল না যাতে সন্ন্যাসীদের দোষী সাব্যস্ত করা যায়। এত তাড়াতাড়ি এত ভালোভাবে সব প্রমাণ কিভাবে লোপাট করে ফেলতে পারল ওরা? না, ভীষণ রকম খটকা লাগছে। সকাল থেকে আবার সবটা শুরু করতে হবে, শুরুর থেকে শুরু করতে হবে। পরদিন সকাল হতে না হতেই সব কাজ ছেড়ে আগে সেই সন্ন্যাসী তিনজনকে দেখতে গেলাম। যে ঘরে ওদের আটক করে রাখতে বলেছিলাম তার দরজায় দুজন প্রহরী ছিল। তাদের সন্ন্যাসীদের ওপর নজর রাখতে বলে এসেছিলাম, কিন্তু ওদের মুখে যা শুনলাম তাতে সন্ন্যাসীদের ওপর থেকে সন্দেহের পরতটা যেন আরেকটু খসে পড়ল। ওরা জানালো সন্ন্যাসী তিনজন নাকি সারা রাত একে অপরের সঙ্গে কোনো কথাই বলেনি। যেখানে বসতে বলা হয়েছিল সমস্ত রাত্রেই তারা সেখানেই চোখ বুজে বসেছিল। ঘরে একটা সামান্য আলোও দেওয়া হয়েছিল। এক মুহূর্তের জন্য কেউ চোখ খোলেনি। কথা বলা তো দূরস্থান, কেউ টুঁ শব্দটিও করেনি। না শুয়ে না ঘুমিয়ে ঠায় বসে থেকেছে। তবে গৌরীর মুখে যা যা শুনেছিলাম তার সঙ্গে এদের কোনো মিল নেই। এ আবার কিরকম রহস্য? তাহলে কি এরা নির্দোষ? আমি কি অন্যায় সন্দেহ করে এদের ধরে আনলাম নাকি? যদি তাই হয় তবে যে আমার যথেষ্ট পাপ সঞ্চয় হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গৌরীর কথাই বা মিথ্যে বলে ধরে নিই কি করে? গৌরীর বয়স 14-15 বেশি হবে না। এই বয়সে সে যদি এত মিথ্যে কথা সাজিয়ে বলতে পারে তাহলে বড় হলে সে কি করবে? এইসব ভাবতে ভাবতে আমি সন্ন্যাসীদের কাছে গেলাম। তারা তখনও চোখ বুজেই রয়েছে। একবার তাদের জিনিসপত্রগুলো দেখার ইচ্ছে হলো, যদিও বা এই সামান্য সন্ন্যাসীদের কাছে আর কি বা জিনিস থাকবে। যারা সংসার ত্যাগ করেছে, যারা মন থেকে বাসনা দূর করেছে, তারা আবার সঞ্চয় করবে কি? তবে যদি ভণ্ড হয় তাহলে কিছু পেলেও পেতে পারি। এই ভেবে আমি ওদের পুঁটুলি কমণ্ডলু এইসব জিনিসগুলো খুঁজে দেখতে আদেশ করলাম। প্রহরারত প্রহরী দুজন তৎক্ষণাৎ আমার আদেশ পালন করল। কিন্তু যা ভেবেছিলাম তাই হলো। ওদের কারো কাছে তেমন কোনো জিনিসই খুঁজে পাওয়া গেল না। এতক্ষণে তিনজন সন্ন্যাসী চোখ মেলে তাকালো। বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীটি স্মিত হেসে বলল, সকল মোহ মায়া ত্যাগ করে আমি এখন ঈশ্বর নিবেদিত প্রাণ। তবুও তোমার মনের শঙ্কা যদি এখনো না মেটে, তুমি আমায় আরও কিছু জিজ্ঞাসা করতে পারো। আমি যতটা পারি তোমায় সাহায্য করব। শোভন সিং তোমায় যে অভিযোগে যুক্ত করেছে তা সত্যি প্রমাণিত হলে তোমাকে যে ফাঁসি কাঠে ঝুলতে হবে তাতে কোনো সন্দেহ নেই। কাজেই যদি নিজের মঙ্গল চাও তবে যা জানো সত্যি করে বলো। শোভন সিং আমায় জানিয়েছে যে তুমি তার শত্রু। বেশ কিছু বছর আগে ওর থেকে টাকা নিয়ে তুমি ফেরার হয়ে গিয়েছিলে। বছর 3 আগে তোমার দেখা পেয়ে সে টাকা সে ফেরত চায় এবং তুমি তা না দিলে পুলিশে যাওয়ারও হুমকি দেয়। কাজেই তুমি আর কোনো পথ না পেয়ে ওর হাত থেকে মুক্তি পেতে এবং প্রতিশোধ নিতে রূপসীকে খুন করে তার গায়ের সব গয়না লুট করেছ। সে আরও বলেছে তোমার নাম ভজন সিং। এর পরের বাকি সকল সত্যি মিথ্যে প্রমাণ করার দায় তোমার। বলো, পরিষ্কার করে বলো, এ বিষয়ে তোমার কি বলার আছে? এত কিছু শোনার পরেও সন্ন্যাসীদের আগের মতোই ভাবলেশহীন মুখ, একটা প্রচ্ছন্ন স্মিত হাসি সারাক্ষণ যেন চোখে মুখে লেগে আছে। এইরকম দৈহিক ভাব সাত্ত্বিক সাধু মানুষ ছাড়া সচরাচর কারো মধ্যে চোখে পড়ে না। সে ঠিকই বলেছে, আমার নাম ভজন সিং, কিন্তু আমি যে তার শত্রু এবং প্রতিশোধ নিতে এসব কাণ্ড করেছি এ কথা সর্বৈব মিথ্যে। সংসার বিরাগী সন্ন্যাসী কারো শত্রুতাচারণ করে না। এ জগতে আমার শত্রুও নেই, আমিও কারো শত্রু নই। এর বেশি আমার আর কিছুই বলার নেই। এরপর যা যা করলে আপনার বিশ্বাস হয় আপনি স্বচ্ছন্দে তাই করুন, আমার তাতে কোনো প্রকার ক্ষতিবৃদ্ধি হবে না।
জীবন তো ক্ষণস্থায়ী। আজ না হোক দুদিন পরে কোনো না কোনো একদিন আমাকে তো মরতেই হবে। তা ঠিক, মরতে আমাদের সকলকেই হবে। তবে জগৎ থেকে কে সুনাম অর্জন করে মরল আর কে দুর্নাম কুড়িয়ে বিদায় হলো, সেটাই আসল কথা। তা তোমার পাল্লাটা কোন দিকে বেশি ভারী? তুমি তো খুব কম দিনই হলো এ পথে এসেছো, তাই এখনকার কথা বলছি না। আগে যখন তুমি সংসারী ছিলে তখনকার কথা জিজ্ঞেস করছি। শোভন সিং এর সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল, আর কেনই বা তুমি সংসার ছেড়ে সন্ন্যাসী হলে? বেশ, সবটাই বলছি। যদি একান্তই শুনতে চাও তবে শোনো। আগেই বলেছি, আমার নাম ভজন সিং। আমি বাপ মায়ের একমাত্র সন্তান। খুব ছোটতে আমার মা মারা যাওয়ায় আমি বাবার বড় আদরের ছিলাম। আমার এক জ্ঞাতি বোন ছিল, নাম সরলা। সে বাপ মা মরা হওয়ায় ছোট থেকে আমাদের বাড়িতেই থাকতো। আমরা দুই ভাই বোন মিলে পিঠোপিঠি বড়ও হতে থাকি। দেখতে দেখতে তার বিয়ের বয়সও হয়ে এলো। বাবা পাত্র দেখতেও শুরু করলেন। ঘটক প্রথমেই যে সম্বন্ধ আনলেন তা হচ্ছে ওই শোভন সিং এর। ঘর বর দুই ভালো হওয়াতে বাবা আর অন্যত্র খোঁজাখুঁজি না করে সরলার বিয়ে এইখানেই দিয়ে দিলেন। শোভন সিং সম্পর্কে আমার ভগ্নিপতি হলো, কিন্তু ভগ্নিপতি হলেও সে আমাকে কখনোই সহ্য করতে পারত না। প্রথমে বুঝতে না পারলেও পরে যখন তার চরিত্র আমার কাছে ধীরে ধীরে প্রকাশ হতে থাকলো, তারপর থেকে আমি আর ওর সাথে বিশেষ মিশতাম না। সে সবসময় বোনের কাছে আমার নামে নিন্দে করত, বলতো আমি আর বাবা নাকি সরলাকে কেবল বিনে পয়সায় কাজের লোকের মতো পুষেছি এতকাল। নামেই আমি তাকে বোন বলি, কিন্তু আমাদের সম্পত্তি থেকে এক আনাও আমি কখনোই সরলাকে দেব না। এইভাবেই সংসারে ক্রমশ ঝগড়াঝাটি বাড়তে থাকলো। আমার বোনটাও অসহায় ছিল, তাই স্বামীকে সমর্থন করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। কিন্তু আমি শোভনের এই দ্বিচারিতা মেনে নিতে পারলাম না। রাগে ঘেন্নায় আমি একটা সময়ের পর ওর মুখ দেখাও বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু শোভন সিং নানা প্রকারে আমার অপকার করার চেষ্টা করতেই থাকে। সুযোগ পেলেই আমার অনিষ্ট করতেও ছাড়তো না, এমনকি আমায় প্রাণে মেরে ফেলারও চেষ্টা করেছিল কয়েকবার। ঠিক এই সময় হঠাৎ হৃদরোগে আমার বাবার মৃত্যু হলো। যখন আমি সমস্ত সম্পত্তির মালিক হলাম, তখন থেকে শোভন সিং এর মতিগতি ফিরতে লাগলো। উপযাজক হয়ে আমার সাথে দেখা করলো, কত মিষ্টি মিষ্টি কথায় আমাকে সান্ত্বনা দিল, নিজের আচরণের জন্য বারবার ক্ষমাও চাইল। শোভন সিং এর এই আর্থিক অবস্থা অনেকটা পড়ে এসেছে। ব্যবসায় পরপর লোকসান খেয়ে তখন তার প্রায় ভিখারির দশা। তার উপর শুনেছিলাম ওর নাকি ভয়ানক জুয়ার নেশাও ছিল, তাতেই নাকি সব ধ্বংস হয়েছে। এমন অসহায় ভাবে আমার কাছে তখন এসেছিল যে ওর কথাবার্তা শুনে আমার মনেও কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল। আমি সব ভুলে ওকে ক্ষমা করে দিলাম। সরলার কথা ভেবে ওকে আরো একবার সুযোগ দিলাম। ভাবলাম এরপর আমাদের সংসারে শান্তি ফিরবে, কিন্তু তা আর হলো না। যত দিন যেতে লাগলো আমি ধীরে ধীরে যেন শোভন সিং এর বশীভূত হয়ে পড়েছিলাম। ক্রমেই আমাদের ঘনিষ্ঠতা বেড়ে চলল। তারপর দুজনে মিলে একসাথে জুয়ার দলে যোগ দিলাম। এরপর যা যা হলো সেসব আর বলবার নয়। অল্প দিনের মধ্যেই আমি নিঃস্ব হয়ে পড়লাম। বাবার বহু কষ্টে সঞ্চিত প্রায় লক্ষাধিক টাকা জুয়া খেলে জলে ফেলে দিলাম। আমার স্থির বিশ্বাস এই সেসবের অধিকাংশই শোভনের পকেটই ভারী করেছিল। আমাকে নিঃস্ব করেও শোভন সিং এর তৃপ্তি হলো না, সে আমাকে চোর বলে ধরিয়ে দিল। সৌভাগ্যক্রমে দুজন ভদ্রলোক সাক্ষী দিয়েছিলেন বলেই সে যাত্রায় রক্ষা পাই। এইভাবে দিন কাটতে কাটতে নানান কারণে মনে বৈরাগ্য জন্মালো। আমি সংসার ছেড়ে পথে বেরোলাম। বহু জায়গায় ঘুরেছি, পেটের তাগিদে অনেক জায়গায় কাজও করেছি। শোভন সিং এর সঙ্গে শেষবার যখন দেখা হয়, ওই ভবানীপুরের বাজারের একটা দোকানে কাজে লেগেছিলাম আমি।
দুজন দুজনকে দেখতে পেলেও কথা কিছুই হয়নি। সে হয়তো ভেবেছিল আমি শোধ নিতে এসেছি, কিন্তু ততদিনে আমার মন থেকে রাগ, ক্ষোভ, ঘৃণা, দুঃখ এই সমস্ত অনুভূতি একটু একটু করে মুছতে শুরু করেছে। এর কিছুদিন পরে কাজকর্ম ছেড়ে আবার আমি পথে বেরিয়ে পড়লাম। অবশেষে আমার গুরুর কাছে দীক্ষা নিয়ে এই নির্জন বনে সাধনা করতে থাকি। কিছুদিন হলো এই দুজনের ইচ্ছায় আমাকে এখানে আসতে হয়েছে, কিন্তু এখানেও নিস্তার নেই। শোভন সিং এখানেও আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে, কিন্তু একজন সন্ন্যাসীকে মেরে তার কি লাভ হবে? সে আমার জীবনের সঙ্গে যা যা করেছে সেটাই কি মৃত্যু যন্ত্রণার চেয়ে আরো বেশি ভয়ানক নয়? এক টানা এতটা কথা বলে ভজন সিং থামল। সে যেভাবে কথাগুলো বলল তাতে তাকে অবিশ্বাস করতে মন চাইল না। সন্ন্যাসীর কথাবার্তায় তাকে বিদ্বান এবং সৎ ব্যক্তি বলেই মনে হলো, বরং এতটা সময় যে তার সঙ্গে আসামির মতো রূঢ় আচরণ করেছি সেই ভেবেই আমি অনুতপ্ত হলাম। বিনীতভাবে বললাম, শোভন সিং তোমাকেই তার মেয়ের হত্যাকারী বলে সন্দেহ করছে। তারই কথায় আমি তোমাদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। এখন তোমার মুখে যে সকল কথা শুনলাম তাতে আমার অবিশ্বাস নেই, কিন্তু তাহলেও মুক্তি আমি তোমাদের এখনই দিতে পারবো না। যতদিন না বিচার হয় ততদিন এভাবেই থাকতে হবে। শোভন সিংয়ের ভাগ্নি তোমাকে দেখেছিল, শনাক্তকরণের জন্য আমি এখনই তাকে ডেকে পাঠাচ্ছি। যদি সে তোমাদের দোষী বলে শনাক্ত করে তাহলে কেসটা কোন দিকে মোড় নেবে তা কিন্তু বলা মুশকিল। মৃত্যুর জন্য আমি ভয় করি না বাবা। যদি অদৃষ্টে থাকে তবে আমার এই অপঘাতে মৃত্যু কেউ আটকাতে পারবে না। কিন্তু তুমি নিজেও যখন ব্রাহ্মণ সন্তান, দেখবে যেন ভুল করেও একজন নিরীহ ব্রাহ্মণের মৃত্যুর উপলক্ষ না হও। দেখো, প্রকৃত দোষীকে ধরতে আমি যথাসাধ্য চেষ্টা করব, তারপর সবই ওনার হাতে। ভজন সিংয়ের কাছে বিদায় নিয়ে আমি তখনই একজন লোককে শোভন সিংয়ের বাড়িতে পাঠিয়ে দিলাম। দুজন উপযুক্ত লোককে সন্ন্যাসীদের আড্ডায় নিয়ে গিয়ে সেই ঘরটা আরও একবার খুঁজে দেখার আদেশ দিলাম। অপর একজনকে পাঠালাম লাল সিংয়ের কাছে। সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে শুনে শোভন সিং গৌরীকে নিয়ে কিছুক্ষণ পরেই থানায় এলো। আমি গৌরীকে ভজন সিং আর বাকি দুজন সন্ন্যাসীর কাছে নিয়ে গেলাম। গৌরী তাদের দেখেই চিৎকার করে উঠল, এরাই এরাই ছিল ওখানে। আর এই যে এই লোকটাই আমার বোনটাকে। গৌরী ভজন সিংকে তার বোনের হত্যাকারী বলে চিহ্নিত করল। কোনটা ঠিক কোনটা ভুল সব যেন গুলিয়ে যাচ্ছে। গৌরী কি সত্যিই বলছে, নাকি সবটাই ওর অভিনয়? কিন্তু মিথ্যে বলে ওর লাভটাই বা কি? নাকি ওকে কেউ বাধ্য করছে এসব করতে? ওদিকে শোভন সিংও ভজন সিংকে চিনতে পারল। এক রাতের মধ্যেই আমি যে তার মেয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করেছি তাতে তিনি আমার যথেষ্ট সুখ্যাতি করলেন। কিন্তু আমার কেমন যেন সবটাই মেকি বলে মনে হচ্ছিল। তখনকার মতো তাকে মিষ্টি কথায় বিদায় করলাম এবং বললাম প্রয়োজন হলে আবার ডেকে পাঠাবো। শোভন সিং চলে যাওয়ার ঘণ্টাখানেক পর যে দুজন লোককে সন্ন্যাসীর আস্তানা অন্বেষণ করতে পাঠিয়েছিলাম তারা ফিরে এলো এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, তারা এসে এক ছড়া সোনার হার আমার হাতে দিয়ে বলল যে সেই ঘরখানা তন্ন তন্ন করে খুঁজে এক ছড়া হার ছাড়া আর কিছুই তারা দেখতে পায়নি। ওদেরকে যেতে বলে হার ছড়া নিয়ে এক মনে নানান বিষয়ে ভাবতে লাগলাম। সন্ন্যাসী অর্থাৎ ভজন সিংয়ের কথাগুলো কোনোভাবেই অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, অথচ শোভন সিং তার সম্বন্ধে যা যা বলেছিল সেগুলো সবটা মিথ্যে বলে উড়িয়ে দেবার মতন প্রমাণ নেই। তাছাড়া সন্ন্যাসীর আস্তানায় এই হার ছড়া এলো কোত্থেকে? গত রাতে তো আমি নিজেই চারপাশটা ভালোভাবে খুঁজেছিলাম, কিন্তু কই, তখন তো কিছুই দেখতে পাইনি।
অথচ এরা গেল আর কিছুক্ষণের মধ্যেই হারটা ওদের চোখে পড়ে গেল, যেন ওদের হাতে পড়ার জন্যই কেউ গয়নাটা সামনে রেখে দিয়েছে। ভজন সিং গয়না চুরি করে থাকলে সে তো তার লুকিয়ে রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু পরিস্থিতি তো অন্য কথা বলছে। এবং সবচেয়ে বড় রহস্য, রূপসী সে গেল কোথায়? সে যদি মৃতও হয়, তার দেহটাই বা কোথায়? দারোগাবাবু, আমায় ডেকে পাঠিয়েছিলেন? আচমকা আমার চিন্তায় ছেদ পড়ল। তাকিয়ে দেখি দরজায় এসে দাঁড়িয়েছে লাল সিং। তাকে ভেতরে এসে বসতে বলে সমস্ত ঘটনার কথা বললাম। শোভন সিংকে যে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, সে কথাও জানালাম। সবটা শুনে লাল সিং বললেন, আমারও তাই মনে হচ্ছে দারোগাবাবু। আপনি যা যা অনুমান করেছেন সবই সত্যি। এই ভজন সিং দোষী কিনা তা আমি জানি না, তবে শোভন সিং খুবই চালাক লোক। ওকে আমি এতদিনে হাড়ে হাড়ে চিনে গিয়েছি। হতে পারে উনি গত রাতে আপনার পিছু নিয়েছিলেন। আপনার ফিরে যাওয়ার পর আড়ালে সেই হাড় ছড়াটা রেখে দিয়ে এসেছেন। কেউ যদি পরে এই কাজ নাই করে থেকেছে, তবে তো আপনি কাল রাতেই সেই হাড় পেতেন। যদিও কাল আমি অন্ধকারের মধ্যে ভালোভাবে খুঁজে দেখতে পারিনি, তবু আজ ওরা এত সহজে হাড়টা উদ্ধার করলো আর আমার চোখেই পড়ল না। খটকাটা এখানেই। কিন্তু রূপসী... একটা কথা বলি দারোগাবাবু, অপরাধ নেবেন না। এ কেবল আমার অনুমান মাত্র। বলুন। আমার বিশ্বাস রূপসী এখনো জীবিত আছে। কেবল আমাকে ফাঁকি দেবার জন্যই ওই মিথ্যে কথা রাষ্ট্র করা হয়েছে। বিয়ে না দিলে পাছে আমার টাকা ফেরত দিতে হয়, এই ভয়ে নিজের মেয়ের মিথ্যে মৃত্যু সংবাদ রটিয়েছে ওই পাটপাট শোভন সিং। এ কথা যদি সত্যি হয়, তাহলে যে সেই বয়স্কা মহিলা যে গৌরী আর রূপসীকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল, সে কে? রূপসীর সাথে সাথে ওই বৃদ্ধাকে ধরাও খুব দরকার। আচ্ছা, আপনার সঙ্গে তো শোভন সিংয়ের পরিচয় অনেক দিনের। বিয়ে স্থির হবার অনেক আগে থেকেই তো আপনাদের বন্ধুত্বের সম্পর্ক। আপনি এমন কোনো বয়স্কা মহিলাকে চেনেন যার সঙ্গে শোভন সিংয়ের কোনো প্রকার ওই সম্পর্ক আছে? কখনো কাউকে দেখেছেন? একটু মনে করে বলুন তো। লাল সিং কিছুক্ষণ এক মনে কিসব যেন চিন্তা করলেন, তারপর বললেন, রূপসীর মাকে আমি কখনো দেখিনি। রূপসীর যখন 7 বছর বয়স, তখন তিনি সাপের কামড়ে মারা যান। শুনেছি সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও শোভন সিং নাকি এক রক্ষিতার প্রেমে মুগ্ধ ছিল। সে মেয়ে ছেলের নাম কামিনী। তাকে বার কয়েক আমি দেখেছি। সে শোভন সিংয়েরই সমবয়স্ক। দেখতে নিতান্ত মন্দ নয়, কিন্তু রূপসীর মায়ের সঙ্গে কোনো বিষয়েই তার তুলনা চলে না। তাছাড়া আমি আর কোনো মেয়ের সঙ্গে শোভন সিংয়ের ঘনিষ্ঠতা আছে কিনা জানি না। একে তো সে কুলোটা মেয়ে, তার উপর বয়স হয়েছে। নিশ্চয়ই সেই মেয়ে ছেলের অবস্থাও এখন খারাপ হয়ে গেছে। সুতরাং তাকে যে বুড়ির মতো দেখাবে, তাতে আর আশ্চর্য কি? আবার এও হতে পারে সে হয়তো বৃদ্ধার ছদ্মবেশ নিয়ে এই কাজটা করে থাকবে। হ্যাঁ, এ মতলব যদি খোদ শোভন সিংয়েরই হয়, তবে তো বলতেই হয় যে এই কাজ ওই মেয়ে ছেলের সাহায্য নিয়ে করেছে। কাউকে ভুলিয়ে নিয়ে যাওয়া তো আর সহজ ব্যাপার নয়। যে সে লোকের উপর তো আর এমন কাজের ভার দেওয়া যায় না। আমার মনে হয় এই কাজ ওই মাগিরই। সে মহিলার বাড়ি চেনেন? চিনি না, তবে খুঁজে বের করার চেষ্টা করতে পারি। শুনেছিলাম মিছুয়া বাজারের দিকে কোথাও একটা থাকে। বেশ, আপনি তার খোঁজ আমায় এনে দিন, বাকিটা আমি দেখে নেব। বেলা প্রায় 4টের সময় লাল সিং আবার আমার কাছে এলেন। ওর মুখ দেখেই বুঝলাম কাজ উদ্ধার হয়েছে। দারোগাবাবু, কামের সন্ধান পেয়েছি। বয়স বেশি না হলেও বেতো রোগে তাকে বুড়ি করে দিয়েছে। আমি নিজের চোখে তাকে দেখে এসেছি। মিছুয়া বাজারে গোবিন্দ কলোনিতে 304 নম্বর ঘরে সে থাকে। এইটুকু খবরই যথেষ্ট। আর দেরি করা ঠিক হবে না। সময় নষ্ট না করে আমি তখনই ছদ্মবেশ নিয়ে লাল সিংকে সঙ্গে করে একটা ভাড়াটিয়া গাড়িতে চেপে কামিনীর বাড়ির দিকে রওনা হলাম। গন্তব্যে পৌঁছে গোবিন্দ কলোনির কিছুটা আগেই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। 304 নম্বর ঘরের কাছে যখন উপস্থিত হলাম, তখন সন্ধে প্রায় হয়। দিনটা ছিল শনিবার। আমি বেশ বাবুটি সেজে গিয়েছি। একে শনিবার সন্ধ্যাকাল,
তার উপরে আমি একজন নতুন বাবু। এছাড়াও আমি যেভাবে কলোনির বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে এ ঘর ও ঘর দেখতে দেখতে চলেছি, তখন আর কার্যসিদ্ধি না হয়ে যায় কোথায়। বাবু, এইদিকে নতুন মনে হচ্ছে। কোন বাড়িতে যাবেন? আসুন না, আমার সঙ্গে আসুন, আমি নিয়ে যাচ্ছি। তাকিয়ে দেখি একটি আধা বাবু গোছের লোক আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। কথাখানা সেই বলল, উত্তরের আশায় আমাদের দিকে চেয়ে আছে, মুখে পান। আপনার সঙ্গে যাব বলছেন? আপনাকে দিয়ে কাজ হবে তো? কি যে বলেন বাবু, এই মহল্লায় একমাত্র কাজের লোক তো আমি। আপনি শুধু মুখ ফুটে বলুন কি চান, মিনিটের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, বুঝলাম আগন্তুকটি একটি দালাল, কিছু পাবার আশায় যেচে পড়ে আমাকে নিয়ে যেতে চাইছে। কিন্তু বাড়ির ভেতরে যাওয়াটা ঠিক হবে না মনে করে ঠিক করলাম বাইরেই কামিনীর সঙ্গে দেখা করব। লোকটাকে বললাম, দেখো, তুমি আমাকে যা মনে করেছো আমি তা নই, তবে যখন আমার কাছে এসেছো তখন যদি আমার একটা কাজ করতে পারো তবে আমিও তোমায় সন্তুষ্ট করতে পারি। বলুন না, কি কাজ? ওই বাড়িতে কামিনী নামে একটা মেয়ে মানুষ আছে, জানো? আহ, ওই মেয়ে ছেলেটা জানবো না কেন? আগে ভালোই ছিল, তবে এখন একেবারে বাটে পঙ্গু হয়ে গেছে। সেসব জেনে আমার কোনো কাজ নেই। কামিনীকে কোনোভাবে আমার কাছে আনতে পারো? আমি বাড়ির ভেতরে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবো না। ডেকে আনবো? সে কি আপনাকে চেনে নাকি? না, আমাকে সে চেনে না। তুমি যে কোনো কৌশলেই হোক তাকে ডেকে আনো, এতে তোমার লাভ হবে, কথা দিচ্ছি। সে না হয় আনলাম, কিন্তু দেখা করবেন কোথায়? এই রাস্তায়? না, তাও সম্ভব নয়। তার উপায়ও তোমাকেই করতে হবে। তোমার কোনো ঘরটর নেই এখানে? তা আছে, কিন্তু সেখানে নিয়ে গেলে তো সকলকে ভাগ দিতে হবে। আমরা 5 জন মিলে ঘরটা ভাড়া নিয়ে থাকি আর কি, বুঝলে না? বেশ, তাদেরও আমি কিছু দেব। তুমি কামিনীকে সেখানেই নিয়ে এসো, আর আপাতত সেই ঘরটা এখন আমাকে দেখিয়ে দাও। তাদের ঘরটা কাছেই ছিল। লাল সিংকে নিয়ে আমি সেই ঘরের ভেতরে বসলাম। 4 জন লোক সেখানে বসে বসে তাস খেলছিল। যে দালালটির সঙ্গে আমার দেখা হয়েছিল তাকেই দলের প্রধান বলে মনে হলো। সে সকলকে চুপি চুপি আমাদের সেখানে যাবার কারণ বুঝিয়ে দিল এবং টাকা দেবার কথা বলতেও ভুলল না। টাকা পাওয়ার আশায় সকলেই খুশি মনে ঘর ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। প্রায় মিনিট 30 পরে কামিনীকে নিয়ে লোকটি ফিরে এলো। আমি গিয়ে তার হাতে বেশি করে বকশিশ গুঁজে দিতেই সে আবার হাসি মুখে চলে গেল। কামিনীর বয়স প্রায় 40, তবে তাকে দেখলে বৃদ্ধা বলেই মনে হয়। যে কোনো কারণেই হোক সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। কোমর বেঁকে শরীরের উপরিভাগ নেমে এসেছে। মাথার চুল বেশিরভাগই কটা, শরীরের মাংসও শিথিল হয়ে পড়েছে, চোখ দুটো কোটরাগত। অনেক কষ্টে আমার দিকে মুখ তুলে চেয়ে কামিনী জিজ্ঞাসা করল, বলো বাবা, তুমি আমায় ডেকে পাঠিয়েছিলে? ছেলে মেয়ে ধরার ব্যবসা কবে থেকে আরম্ভ করেছো মাসি? কামিনী চমকে উঠল এবং পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলল, কি বলছো বাবা? আমি কানে একটু কম শুনি। বুঝলাম সে ছলনা করছে, তবু কথাটা আবার বললাম, তাই নাকি? বলছি, ছেলে মেয়ে ধরার ব্যবসা কবে থেকে আরম্ভ করেছো? এইবারে সে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। কোন বালকাকে আমার নামে এসব লাগিয়েছে? তার সর্বনাশ হোক। অনেক কষ্টে হাসি চেপে বললাম, আমি নিজের চোখে দেখেছি, কেউ আমাকে তোমার নামে কোনো কথা বলেনি। কেন বৃথা গালমন্দ করছো? এভাবে কি বুড়ো মানুষের সঙ্গে তামাশা করা ভালো দেখায়? তুমি না হয় ভালো মানুষের ছেলে, কথাও কিছু বলবে না, কিন্তু এইসব কথা 5 কান হলে তো সর্বনাশ। কার মনে কি আছে কেমন করে জানবো? ও সকল কথা ছেড়ে দাও, এখন যে জন্য ডেকেছো তাই বলো। দেখো কামিনী,
আমাকে সহজ লোক মনে করো না। এখনো বুঝতে পারোনি আমি কে? যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে সব কথা খুলে বলো, তা না হলে তোমাকে আমি জেলে ঢোকাবো। ভেবো না মেয়ে মানুষ বলে রেহাই দেব। ভয়ে কামিনীর মুখ শুকিয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো তার গোটা শরীর। কিছুক্ষণ সব চুপচাপ। একসময় সে ধপ করে আমার পায়ের কাছে বসে পড়ল। যখন কাজটা করেছিলে তখন কি এ সকল কথা ভেবেছিলে? জানো না ইংরেজের রাজত্বে দোষ করলে চরম শাস্তি পেতে হয়, কোনোভাবেই নিষ্কৃতি পাবে না। তাই বাবা, আমার কোনো দোষ নেই। পেটের দায়ে আরো হতভাগা এক সন্ন্যাসীর কথায় আমি মেয়ে দুটোকে তার কাছে নিয়ে গিয়েছিলুম। কে জানে এমন হবে। সন্ন্যাসীর কথায় নিয়ে গিয়েছিল? বেশ, কিন্তু দুজনকে যে নিয়ে গিয়েছিলে ফিরে এসেছে তো একজন, আরেকজনের কি হলো? তা কেমন করে বলি বাবা, আমি মেয়ে দুটোকে তার কাছে দিয়েই চলে আসছিলাম। তারপর ওই বুড়ো সন্ন্যাসীটা আমায় একজনকে আবার ফেরত নিয়ে চলে যেতে বলল। অন্যটার কি হয়েছে জানি না বাপ। এ কাজের জন্য কত টাকা পেয়েছিলে? 10 টাকা ওই সন্ন্যাসী দিয়েছিল। তাকে এখন দেখলে চিনতে পারবে? তা পারবো। সমস্ত কথা গোড়া থেকে খুলে বলো, কিন্তু সাবধান, মিথ্যে বলার কোনো চেষ্টা করো না। যদি জানতে পারি যে তুমি মিথ্যে বলছো তাহলে কিন্তু তোমার কপালে। না না বাবা, আমি সব বলছি। সন্ন্যাসীর কথায় রাজি হয়ে আমি মেয়েটাকে ধরবার চেষ্টা করি। 2 দিন তার বাড়ির কাছে ঘুরেও ধরতে পারিনি। শেষে একদিন ভোরে সে আর আরেকজন মিলে বাড়ি থেকে বের হয়। আমি পিছু নিই। যখন ওরা দুজন পদ্মপুকুরের ধারে গেল তখন আমি কৌশলে আরক মিশানো 2 জবা ফুল তাদের নাকের কাছে ধরি। ফুলের গন্ধে তারা একরকম পাগল হয়ে যায়। আমি যা বলি তারাও তাই করে। ব্যাস, তারপর সুযোগ পেয়ে আমি ওদের নিয়ে একখানা গাড়িতে করে সন্ন্যাসীর কাছে নিয়ে যাই। তারপর সন্ন্যাসীর কাছ থেকে টাকা নিয়ে ঘরে ফিরে আসি। আসার পথে একটা মেয়েকে বনের মধ্যে ফেলে দিয়েছিলাম। দুটো মেয়েকেই কি ধরার কথা ছিল নাকি? না বাবা, কেবল একজনকে। কিন্তু যখন দুজনে একসঙ্গে ছিল তখন দুজনকেই ধরে নিয়ে গেলাম। তা মেয়েটাকে সন্ন্যাসীর কি দরকারে লেগেছিল? জানি না, তবে শুনেছি সেই সন্ন্যাসী নাকি কাপালি, অনেক মানুষ মেরেছে। বাহ, সব জেনে শুনেও তুমি মেয়েটাকে তার হাতে তারপরেও ছেড়ে দিলে, হ্যাঁ? নিজের পেট কাঁদলে জ্ঞান থাকে না বাবা। শোভন সিংকে চেনো? কে কে শোভন সিং? আমি কোনো শোভন সিংকে চিনি না। আমি লাল সিং এর দিকে তাকালাম। তিনি আমার ইশারা বুঝতে পেরে কামিনীকে উদ্দেশ্য করে বললেন, দেখো কামিনী, ইনি তোমার অতীতের কথা সমস্তই জানেন। তুমি যে এক সময় শোভন সিং এর রক্ষিতা ছিলে উনি তাও জানেন, আমি বলেছি। তুমি বোধহয় আমাকে এখনো চিনতে পারোনি। কামিনী সত্যিই এতক্ষণ লাল সিংকে ভালোভাবে লক্ষ্য করেনি। এবারে তার দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝল একে আগে ঠিক সে কোথাও না কোথাও দেখেছে। আর তখনই তার মুখখানা ভয়ে বিবর্ণ হয়ে গেল। আমার দিকে চেয়ে কি একটা বলতে চেষ্টা করেও পারল না, মাথা নিচু করে রইল। দেখো কামিনী, তোমাকে এখনই আমার সঙ্গে থানায় যেতে হবে। ভালো কথায় ভোলার লোক তুমি নও। তোমার জন্য আদর্শ জায়গা হচ্ছে জেল। ওঠো ওঠো। বাবু, বাবু দয়া করুন, আমি কিছু করিনি। আমার জেলবাসী হবে না বলুন, তাহলে আমি সব স্বীকার করব। যেখানে নিয়ে যাবেন আমি যাব। ও বাবু, আমায় বাঁচান বাবু, আমি সব বলছি। তুমি দোষ না করে থাকলে তোমার কিছুই হবে না। কামিনী আমার শ্লেষ বাক্য বুঝতে পারল না। আমার কথায় বিশ্বাস করে লাল সিংয়ের ডেকে আনা ভাড়াটিয়া গাড়িতে আমাদের সঙ্গে উঠে বসল। কোচম্যানকে বললাম যত শীঘ্র সম্ভব থানায় যেতে।
থানায় এসে কামিনী ভজন সিংকে দেখেই বলল এরই পরামর্শ মতো সে নাকি দুটো মেয়েকে ভুলিয়ে ভালিয়ে তার আস্তানায় নিয়ে গিয়েছিল। এবার আমায় যেতে দিন হুজুর, আমি আর কিছু জানি না। দুটি মেয়েকে বিভ্রান্ত করে অপহরণ করার জন্য তোমায় গ্রেপ্তার করা হলো কামিনী। যতদিন না বিচার শেষ হয় ততদিন তোমায় হাজতে থাকতে হবে। কনস্টেবল, নিয়ে যাও। না বাবু, আমার যেতে দিন। আপনি তো বলেছিলেন আমার কিছু হবে না, আমার ছেড়ে দিন। হুজুর, হুজুর শুনুন, শুনুন। কামিনী অনেক কান্নাকাটি করল, অনেক কাকুতি মিনতিও করল, শেষমেশ গালিগালাজ করতেও ছাড়ল না। তবুও কিছুতেই কিছু হলো না। একে একে কাজগুলো শেষ করতে সন্ধে হয়ে গেল। আমি নির্জনে বসে এই অদ্ভুত রহস্যের বিষয়ে চিন্তা করতে লাগলাম। তাহলে কি সন্ন্যাসীরাই রূপসীকে খুন করেছে? তখন গৌরী, এখন কামিনী, দুজনেই ওই সন্ন্যাসীকে শনাক্ত করল। তবে কি এটাই সত্যি? অথচ সন্ন্যাসী আমাকে যা যা বলল তাতে তার কথাকে অবিশ্বাস করা যায় না। একজন সাধু, সচ্চরিত্র, সদাশয় ব্যক্তি এবং অন্যজন বেশ্যা। কামিনীর কথা মিথ্যে হতে পারে, কিন্তু সে পুলিশের কাছে কি এমন সাজানো কথা বলে ফাঁকি দিতে সাহস করবে? কিন্তু সন্ন্যাসী বা মিথ্যে বলবে কেন? সন্ন্যাসীর মৃত্যু ভয় বা কি? যার সংসার বন্ধন শিথিল হয়ে গিয়েছে, এ জগতে যার আপন বলতে কেউ নেই, সে সামান্য প্রাণের জন্য এত বড় ঝুঁকি নেবে? শুধুই কি শোভন সিং এর প্রতি হিংসাবশতই? আচ্ছা, সন্ন্যাসী যদি নির্দোষ হয়ও, তবে কিভাবে তা এখন প্রমাণ করব? শেষে তাহলে প্রমাণের অভাবে একজন নিরপরাধ ব্রাহ্মণ সন্তানকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেব? নির্ঘাত কামিনীর কথাতেই কোথাও গলদ আছে। সে যখন শোভন সিং এর রক্ষিতা ছিল, সে যখন একসময়ে শোভন সিং এর পয়সা খেয়েছে, তখন সে কখনো তার অনিষ্ট করতে পারবে না। একজন সামান্য সন্ন্যাসীর কথায় শোভন সিং এর মেয়েকে হত্যা করার জন্য তার হাতে সঁপে দেবে, এ হতেই পারে না। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় একটা উপায় এলো। লাল সিং তখনও থানাতেই ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, শোভনের বোন ছাড়া আর কোনো নিকট আত্মীয় কিছু আছে? তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো আপনি যদি এ ব্যাপারে কিছুটা। আগে না, শোভন সিং এর দুটোই বোন ছিল। একজন ছোটবেলায় মারা যান, অন্যজন ওই গৌরীর মা। গৌরীর মায়ের সঙ্গে আপনার পরিচয় আছে? তার স্বভাব চরিত্র কেমন? অতি কুৎসিত। তার মতো দুষ্ট চরিত্রের মহিলা আর দুটো হয় না। উনিই যত নষ্টের মূল। শোভন সিং এর ইচ্ছে থাকলেও কেবল ওই বোনের কথাতেই তিনি রূপসীর সঙ্গে আমার বিয়ে দিতে আর রাজি হচ্ছিলেন না। তার কি কেবল ওই একটি কন্যা সন্তান? হ্যাঁ। তা ওনারা থাকেন কোথায়? শিয়ালদহের কাছেই। আমি সেই বাড়ি চিনি, যাবেন? গিয়ে তো লাভ নেই। শোভন সিং তো বলেছিল বিয়ে উপলক্ষে তার বোন ও বাড়িতে আছেন। সম্ভবত এখনো ফিরে যাননি। কাজেই শোভন সিং এর বোন ওর বাড়িতেই আছেন, এটা আপনাকে কে বললো দারোগাবাবু? তিনি তো বিয়ের দিন সকালেই নিজের বাড়িতে ফিরে গিয়েছেন। বলেন কি? রাত্রে ভাইজির বিয়ে আর সেই সকালেই তিনি বাড়ি ফিরে গেলেন? আপনি ঠিক জানেন? একদম ঠিক জানি। যখন আমি বরযাত্রী নিয়ে যাই, উনি ছাড়া সবাই সেখানে ছিলেন, এমনকি তার স্বামী ও মেয়েও। অথচ উনি কেন সকালে বাড়ি ফিরে গিয়েছিলেন তা আমি জানি না। কিন্তু শোভন সিং এর মুখে তো একথা সেদিন শুনলাম না। এমনকি তিনি তো তার ভগ্নিপতির সঙ্গে আমার পরিচয়ও করালেন, তখনও বললেন না। এ আবার কোন নতুন রহস্য? শুনুন লাল সিং, এবারে তাহলে আপনাকে আর একটা কাজ করতে হবে। আমি এখনই একবার গৌরীদের বাড়ি যেতে চাই। আপনি সঙ্গে চলুন। ভেতরে আমি একাই যাব। আপনি কেবল দূর থেকে বাড়িখানা আমাকে দেখিয়ে দেবেন। লাল সিং এক বাক্যে রাজি হয়ে গেলেন। আমি আবারও ছদ্মবেশ নিয়ে তার সঙ্গে শিয়ালদহ অভিমুখে রওনা হলাম। গন্তব্যে যখন এলাম, রাত্রি তখন 8টা। লাল সিং দূর থেকে একখানা ঘর আমাকে দেখিয়ে দিলেন। আমি তাকে থানায় ফিরে যেতে বলে
অতি সন্তর্পণে সেই বাড়ির ভেতরে গিয়ে ঢুকলাম। ছোট হলেও বাড়িটা দোতলা, চারপাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সদর দরজা পার হয়ে দুই দিকেই দুটো ঘর দেখতে পেলাম, কিন্তু দুখানা ঘরের দরজাতেই চাবি দেওয়া। সদর দরজা পার করে কিছু দূর যাবার পর আর একটা দরজা চোখে পড়ল। এটা ভেতর দিক দিয়ে আঁটা। আমি মনে মনে যা ভাবছি সেটাই যদি চূড়ান্ত সত্যি হয়, তবে এই রহস্যের জবনিকা পতনের আর বেশি দেরি নেই। নিজেকে কিছুটা ধাতস্থ করে দরজার কড়া নাড়লাম। অনেকক্ষণ কেউ কোনো সাড়া দিল না। আমি প্রায় আধ ঘন্টা ধরে ঠায় দাঁড়িয়ে থেকে কড়া নেড়েই চলেছি। অবশেষে বিরক্ত হয়ে চিৎকার করলাম, ভেতরে কে আছেন? দরজা খুলুন, জরুরি দরকার, দরজা খুলুন। কিছুক্ষণ এভাবে চিৎকার করার পর ভেতর থেকে একজন স্ত্রীলোক উত্তর দিল, কে গো? দরজা ভেঙে ফেলবে নাকি? আমার ভীষণ রাগ হলো। চেঁচিয়ে বললাম, সে কি আমার দোষ? 1 ঘন্টা ধরে ডাকাডাকি করেও সাড়া পাই না কেন? আমার কথা শেষ হতে না হতেই দরজাটা ভেতর থেকে খুলে গেল। এক দাসী তার হাতের লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে বলল, কে কে আপনি? কি চান কি? কোনো প্রকার গৌরচন্দ্রিকা না করে সরাসরি বললাম, রূপসীকে আমার কাছে তাড়াতাড়ি এনে দাও। এখানে রাখা ঠিক নয়। পুলিশের লোকে জানতে পারলে বাড়ি শুদ্ধ সকলকে এক্ষুনি কিন্তু বেঁধে নিয়ে যাবে। শুনেছি 3 জন সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে। যতদিন না বিচার হয় ততদিন রূপসীকে সাবধানে রাখতে হবে। আমার কথা শুনে দাসী আমার মুখের দিকে হাঁ করে চেয়ে রইল, কোনো কথা বলল না। রূপসী আছে কিনা তাও বলল না। তবে দাসীর মুখের ভাব দেখে আমার দৃঢ় ধারণা হলো সে এখানেই আছে, কিন্তু কথাটা সাহস করে বলতে পারছে না। আমি নিশ্চয়ই জানতাম না যে রূপসী এখানে আছে, কিন্তু আন্দাজ করেছিলাম। বিশেষত যখন লাল সিংয়ের মুখে শুনলাম বিয়ের দিন সকালে শোভন সিংয়ের বোন তার বাড়ি ফিরে গেছে, তখন তিনি যে রূপসীকে সঙ্গে করেই নিয়ে এসেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমার অভিনয়ের সত্যতা বোঝাতে রূপসী আছে না নেই তা না জিজ্ঞেস করে সরাসরি তাকে এনে দিতে বললাম। বৃদ্ধা দাসীটি এখনো চুপ করে দাঁড়িয়ে। সে কিছু একটা সন্দেহ করছে কি? তাহলে কি রূপসী এখানে নেই? আমার চাল তাহলে নিষ্ফল হবে, নাকি আমি অপরিচিত বলে সে এখনো বিশ্বাস করে কিছু বলতে পারছে না? আমি দেরি করলাম না। এইরকম কিছু একটা হতে পারে আগেই আন্দাজ করেছিলাম। কাজেই একটা আগাম প্রস্তুতি আমি নিয়ে এসেছিলাম। দাসীকে বললাম, আমার কথায় বিশ্বাস না হয় এই চিঠিটা নাও। শোভন সিং এটা দিয়েছেন। যাও যাও যাও, আর দেরি করো না। এই বলে দাসীর হাতে চিঠিখানা দিলাম। আগে না বাবু, আপনারে অবিশ্বাস করছি নে। তবে কি এ কাজ খুব গোপনে করাই ভালো কি না? আমি আগে তো আপনারে কখনো দেখিনি, সেই জন্যই চিনতে পারছি নে। শোভনের উচিত ছিল কোনো চীনা লোককে পাঠানোর। আসলে আজ রাতেই রূপসীকে কোনো একটা গোপন জায়গায় সরিয়ে ফেলতে হবে, বুঝলেন না? এত তাড়াতাড়ি পরিচিত বিশ্বাসী লোক কোথায় পাবেন বলুন? আমি যদিও আপনাদের পরিচিত নই, কিন্তু শোভন সিং আমাকে বহু বছর ধরেই চেনেন। আমার মতো বিশ্বাসী লোক এত তাড়াতাড়ি তিনি পাবেন না বলেই আমাকে এ কাজের দায়িত্ব দিয়েছেন। সে যাই হোক, আপনি এই চিঠিখানা নিয়ে ভেতরে যান, গিয়ে বরং শোভন সিংয়ের বোনকেই দিন। চিঠি পড়া হয়ে গেলে তিনি যেমনটি হুকুম করবেন সেই মতোই কাজ করব। কারে দেব? মা ঠাকুরন রে? তিনি তো লেখাপড়াই জানেন না কো। ও হ্যাঁ 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 হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু শোভন বললেন ওর বোনের চাকর পড়াশুনো জানে এবং সেই তার ভগ্নিপতির অবর্তমানে এ বাড়ির অনেক চিঠিপত্র পড়ে থাকে। কি যেন নামটা ছিল তার? লকাই। ওর নাম লকাই, কিন্তু সে ছোকরা তো এখন শোভনেরই বাড়িতে আছে। এই রে, এইবার বুঝি ধরা পড়ে গেলাম। আর কোনোভাবেই ফাঁকি দেওয়া গেল না মনে হয়। না 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 না, হাল ছাড়লে চলবে না। অবাক হওয়ার ভান করলাম আমি। সে কি, শোভন সিং তো আমার সামনেই লখাইকে চলে যেতে বললেন। সে এখনো ফেরেনি। কই, এখনো আসেনি তো।
ও, তাহলে চলে আসবে নিশ্চয়ই, কিন্তু আমি তো এত দেরি করতে পারবো না। কে জানে, হয়তো এর মধ্যেই পুলিশের লোক এখানে চলে আসতে পারে। এখানে আসলেও কিচ্ছুটি করতে পারবে না, যদি না। যদি না? আরে আমার কাছে কোনো কথা বলতে ভয় পেও না, আমি কোনো অপকার করতে আসিনি। আগে আপনারে এখন আর অবিশ্বাস নেই কো, কিন্তু কি জানি যদি আর কোনো লোক আমাদের কথা শুনে ফেলে, সেই জন্যই সাবধান হচ্ছি। দেখো, এখানে আপাতত আর কোনো লোক নেই, তুমি নিশ্চিন্তে সব কথা আমাকে বলতে পারো। এখন বলো, কি বলছিলে? বলছিলাম, রূপসী যদি চিৎকার চেঁচামেচি করে 5 জনকে সত্যিটা জানিয়ে দেয়, তাহলেই তো সর্বনাশ। মেয়েটা যে বড় বাজি, সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে হারমাস খালি করে দিলে সৃষ্টিচারা মেয়েটা। কেন এরকম বলছো কেন? তা বলবো নে, সে নাকি ওই বুড়োকে বিয়ে করতে পাগল হয়ে উঠেছে। কে বুড়ো? কেন, যার সঙ্গে তার বিয়ের কথা। ও, তা সে কি বুড়ো নাকি? আমি অবশ্য তাকে একবারই মাত্র দেখেছিলাম। দেখতে বুড়ো না হলেও তার বয়স হয়েছে। ওর প্রথম পক্ষের ছেলেটা থাকলে এতদিন 10 বছরের হতো। যার ছেলের বয়স 10, তার আবার বিয়ে করা কেন বাপু? তা তার ছেলেটা এখন কোথায়? ও মরে গেছে। তার মানে রূপসীর এ বিয়েতে অমত নেই, তাই তো? অমত আবার কিসের, থাকবেই বা কি করে? এত বয়স হলো এখনো বিয়ে হয় না, বাপের চেষ্টাও নাই, তাই এখন যাত্রার সঙ্গে বিয়ে হলেই হলো আর কি। বেশ বেশ, যাকে এই সব কথা পরে আলোচনা করা যাবে। তুমি বরং এখন রূপসীকে নিয়ে এসো, আমি তাকে এখান থেকে নিয়ে যাই। আজই কোনো দূরদেশে রওনা না হলে শোভন সিং এর রক্ষা নেই। শুনেছি সে ভাবি জামাইয়ের কাছ থেকে নাকি 800 টাকা আদায় করেছে। বিয়েটা তো হলোই না, এখন টাকা ফেরত না পেলে সে লোক যে কি কি করবে, তার ফল আবার রূপসীকে না ভুগতে হয়। তুমি যাও, নিয়ে এসো। দাসী আর দ্বিরুক্তি না করে বাড়ির ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরেই রূপসীকে নিয়ে ফিরে এলো। আমি যেহেতু আগে রূপসীকে দেখিনি, তাই মনে করেছিলাম সে নিতান্তই বালিকা মাত্র, কিন্তু এখন যা দেখলাম তাতে স্তম্ভিত হলাম। রূপসীর বয়স প্রায় 16, শরীরে যৌবনের সমস্ত চিহ্নগুলো পরিস্ফুট হয়ে উঠেছে। সে আমার মুখের দিকে সাহস করে চাইতে পারল না। রূপসী সত্যি সুন্দরী এবং যুবতী, তার জন্য লাল সিং যে অনায়াসে টাকা বিলিয়ে যাবে তাতে আর আশ্চর্য কি। দাসের সঙ্গে রূপসীকে দেখে বললাম, মা, তোমার বাপের ইচ্ছে নয় যে তুমি এখানে আর থাকো, তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। দাদার যেমন বুদ্ধিশুদ্ধি, তার মেয়ে আমাদের এখানে থাকলে কোনো সমস্যাই হতো না। কেন যে তিনি রূপসীকে এখান থেকে সরাচ্ছেন কে জানে। যাই হোক, দাদার কথা মতো রূপসীকে আপনার সঙ্গে পাঠালাম, দেখবেন যেন কোনো বিপদে না পড়তে হয়। বুঝতে অসুবিধে হলো না যে ভেতর থেকে যিনি কথাগুলো বললেন তিনি শোভন সিং এর বোন। তার কথার উত্তরে আমি বললাম, আপনার কোনো ভয় নেই, উনি জেনে শুনেই আমার ওপর এ কাজের ভার দিয়েছেন। বরং রূপসী এখানে থাকলে আপনাদের বিপদের সম্ভাবনা হতে পারে, আমার সঙ্গে গেলে কোনো ভয় নেই। ও হ্যাঁ, আপনি এই চিঠিখানা রেখে দিন, ওতে আমার নাম ধাম সমস্তই আছে, প্রয়োজন হলে আমায় সংবাদ দিতে পারবেন। তবে শুধু এইটুকু জেনে রাখুন যে আমি আজই রাত্রি 10:30টার সময় কলকাতা ছাড়ব, ঠিক আছে? রাত 9টা বেজে গেল। আমি আর দেরি না করে রূপসীকে নিয়ে একখানা গাড়িতে উঠলাম। আধ ঘন্টার মধ্যে থানায় ফিরে এসে রূপসীকে একটা ঘরে রেখে তখনই একজন কনস্টেবলকে শোভন সিং এর বাড়িতে পাঠালাম। বলে পাঠালাম তিনি যেন গৌরীকে নিয়ে অবিলম্বে থানায় আসেন। 1 ঘন্টার মধ্যেই কনস্টেবল ওদের নিয়ে থানায় ফিরে এলো। কোনো কথা না বলে আমি তখনই শোভন সিংকে বন্দি করতে আদেশ দিলাম। এ আপনি কি করছেন? একে তো আমি ধনে প্রাণে মারা পড়েছি, তার উপর আবার আমাকেই বন্দি করলেন। আমার অপরাধ কি? হ্যাঁ, তা করতে হলো। আজ তো অনেক রাত হয়েছে, কাল সব কথা গুছিয়ে বলবো খন। কিন্তু আমার অপরাধটা কি হুজুর? অপরাধ প্রচুর। আপনি লাল সিংকে ঠকিয়ে তার কাছ থেকে 800 টাকা আদায় করেছেন। একজন নিরীহ সন্ন্যাসীর ওপর আপনার মেয়ের হত্যার অভিযোগ চাপিয়েছেন। মানে আমার মেয়ে কোথায়? কি মনে করেন আপনি? হ্যাঁ, ওই ভজন সিং, ওই সন্ন্যাসী আমার মেয়েকে মেরে সব গয়না। একদম চুপ, এখনো মিথ্যে কথা বলে যাচ্ছেন।
রূপসীকে কেউ খুন করেনি এ কথা আপনি ছাড়া ভালো করে আর কেউ জানে না। কিন্তু বলুন দেখি, পরশুর রাত থেকে আপনি কি কি কাণ্ড ঘটিয়ে চলেছেন? আপনার কান্না দেখে একসময় আমি ভেবে নিয়েছিলাম যে আপনার মেয়ে হয়তো সত্যি সত্যি খুন হয়েছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় এখন সমস্ত রহস্য ভেদ করেছি। আপনি যে কি ভয়ানক লোক, একজন নিরীহ লোকের প্রাণনাশের জন্য কি ভয়ানক ষড়যন্ত্র আপনি করেছেন তা কাল সকালেই সবাই জানতে পারবে। আজ অনেক রাত হয়েছে, এখন আর নয়। থাকুন বন্দী হয়ে, এতে যদি নিজের অন্যায় কিছুটা বুঝতে পারেন। এই বলে আমি একজন কনস্টেবলকে ইঙ্গিত করলাম। সে আমার সংকেত বুঝতে পেরে তখনই শোভন সিংকে আমার সামনে থেকে নিয়ে গিয়ে হাজতে বন্দি করল। পরদিন সকালে লাল সিং থানায় আসলে আমি তাকে বিস্তারিত কিছু না বলে খানিক অপেক্ষা করতে বললাম। আমার কথা শুনে সে কি বুঝলো জানি না, কিন্তু দেখলাম তার মুখখানা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। কাগজপত্রের কাজ শেষ করে আমি শোভন সিং, লাল সিং, গৌরী, কামিনী এবং সন্ন্যাসী তিনজনকে একটা ঘরের মধ্যে আনতে বললাম। কিছুক্ষণের মধ্যে আমার কথা মতো কাজ হলো। গৌরীর মুখ থমথমে, ওদিকে শোভন সিং আর কামিনী ছাড়া বাকি সকলের হাবভাব নির্লিপ্ত। শোভন সিং, আপনার সমস্ত চালাকি ধরা পড়েছে। রূপসীকে কেউই খুন করেনি, তাকে আপনি গোপনে আপনার বোনের বাড়িতে সরিয়েছিলেন। রূপসী যখন গৌরীর সঙ্গে পদ্মপুকুরের কাছ দিয়ে যাচ্ছিল, তখন কামিনী গিয়ে ছলে বলে কৌশলে ওদেরকে গাড়িতে তুলেছিল, আর তারপর আপনারই নির্দেশে ওই সন্ন্যাসীদের নির্জন আস্তানায় ওদের নিয়ে যায়। ওদের নিয়ে কামিনী যখন ভেতরে ঢোকে, তখন সন্ন্যাসীরা যথারীতি ধ্যানমগ্ন। সুতরাং তারা এ বিষয়ে কিছুই জানতেন না, এমনকি সন্দেহও করেননি। তারপর সুযোগ বুঝে রূপসীকে কৌশলে অন্য পথে বের করে আনা হয় এবং গৌরীকে নানা প্রকার ভয় দেখিয়ে কামিনী সেখান থেকে নিয়ে চলে আসে। গৌরী স্বচক্ষে রূপসীকে খুন হতে দেখেনি, তবুও সে আমাদের জানিয়েছিল যে রূপসী খুন হয়েছে। কে গৌরী, আমি ঠিক বলছি তো? সেদিন তুমি আমায় যা যা বলেছিলে সেটা তো সম্পূর্ণ ঘটনা নয়। তুমি তো রূপসীকে মরতে দেখনি, তাহলে কেন বলেছিলে তোমার বোনকে আগুনে ফেলে দেওয়া হয়েছে? আর কেন সেদিন ভজন সিংকে খুনি বলে শনাক্ত করেছিলে? উত্তর দাও। আমায় ওই বুড়ি ভয় দেখিয়েছিল। গাড়িতে ফেরার পথে আমায় শিখিয়ে দিয়েছিল কি কি বলতে হবে। বলেছিল আমি যেন বাড়ি এসে সবাইকে বলি ওই বড় সন্ন্যাসীটাই রূপসীকে আগুনে পুড়িয়ে মেরেছে। পুলিশ এসে জিজ্ঞাসা করলেও যেন বলি আমি রূপসীকে মরতে দেখেছি। যদি আমি তা না করি তাহলে সে আমায় পরে আবার উঠিয়ে নিয়ে গিয়ে সন্ন্যাসীর কাছে দিয়ে আসবে। তারপর ওরা আমার সঙ্গেও তাই করবে যা রূপসীর সঙ্গে করেছিল। আমার ধারণা গৌরী বাড়ি এসে তার মামাকে সত্যিটা বলেছিল যে সে রূপসীকে মরতে দেখেনি, কেবল কামিনীর কাছ থেকে সেটা শুনেছে। কিন্তু শোভন সিং সে কথা গৌরীকে আমাদের বলতে বারণ করেন। কে? এই বলে আমি গৌরীর দিকে তাকালাম। মাথা নিচু করে চোখ মুছতে মুছতে সে বলল, হ্যাঁ, আমি মামা বাবুকে বলেছিলাম, কিন্তু উনি বললেন আমি যদি পুলিশকে না বলি যে আমি নিজের চোখে ওই সন্ন্যাসীকে দেখেছি রূপসীকে মারতে, তাহলে আমার বোনটাকে যারা আটকে রেখেছে তাদের কখনো ধরা যাবে না। সেই জন্যই আমি। কামিনী সেদিন গৌরীকে বের করে নিয়ে যাওয়ার পর আপনি লোক লাগিয়ে রেখেছিলেন যাতে তারা অন্য পথে রূপসীকে বের করে আপনার বোনের বাড়িতে নিয়ে যায়। এদিকে আপনার বোনও সেদিনই সকালে বিয়ে বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে যায়। যখন আমি জানতে পারি তিনি বিয়ের নিমন্ত্রণে এসেছিলেন অথচ স্বামী কন্যাকে রেখে সকালে একাই চলে যান, তখনই আমার সন্দেহ হয়। আমি ছদ্মবেশে সেখানে গিয়ে রূপসীকে উদ্ধার করি। এবার বলুন তো, আপনি কি জন্য আপনার মেয়ের মিথ্যে মৃত্যু সংবাদ রটালেন, আর কেনই বা নির্দোষ সন্ন্যাসীর ওপর খুনের অভিযোগ আনলেন? আর শুধু তো তাই নয়, লাল সিংকে মেয়ের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে ঠকালেন। কি আমি যা যা বললাম সেগুলো কি আপনি অস্বীকার করতে পারবেন শোভন সিং? বলুন। শোভন সিং কিছুক্ষণ নির্বিকারভাবে দাঁড়িয়ে রইল। তার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে কাতর ভাব ফুটে উঠল ধীরে ধীরে। খানিকক্ষণ চুপ করে থাকার পর তিনি বলতে শুরু করলেন,
যখন ধরা পড়ে গিয়েছি তখন আর অস্বীকার করে লাভ কি হুজুর? আপনার সব কথাই ঠিক। আমার জীবন নষ্ট হওয়ার জন্যে দায়ী আমি নিজেই। জুয়া, ওই জুয়ার নেশাই আমাকে ধীরে ধীরে শেষ করে দিল। আমি সম্পর্কে ভজন সিংয়ের ভগ্নিপতি। ওর বোনকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু কখনো ভালো রাখতে পারিনি। যেটুকু নিজের পৈতৃক সম্পত্তি ছিল সবটাই জুয়া আর নেশায় উড়িয়ে আমি একসময় নিঃস্ব হয়ে পড়ি। তারপর সরলাকে নিয়ে ওর বাপের বাড়িতে গিয়ে উঠি। বিয়ের প্রথম থেকেই আমার নজর ছিল ভজন সিংয়ের সম্পত্তির ওপর। ওকে ভিটেমাটি ছাড়া করে সব টাকা পয়সা কিভাবে নিজের নামে করে নেওয়া যায়, সারাক্ষণ শুধু সেই ফন্দিই করতাম। আমি ওকে চিরকাল হিংসে করেছি, ঘৃণা করেছি, নিঃস্ব করে পথে বসিয়ে সর্বস্ব কেড়ে নিয়ে ভিখিরি বানিয়ে এমনকি সংসার অবধি ত্যাগ করতে বাধ্য করে দিয়েও আমার মন থেকে বিতৃষ্ণা মুছেনি। একদিন আমি আমার সঙ্গী সাথীদের সঙ্গে ওই বনের মধ্যে গিয়েছিলাম জুয়া খেলতে। এদিকে পুলিশ পাহারা বেড়ে যাওয়াতে বাধ্য হয়ে খুঁজতে খুঁজতে এমন নির্জন একখানা জায়গা আবিষ্কার করি। প্রথমে ভেবেছিলাম ওখানে আমরা ছাড়া আর কেউই নেই, কিন্তু ওই ভাঙা বাড়িটার মধ্যে 3 জন সন্ন্যাসীকে ধ্যান করতে আমি প্রথম দেখি। আর দেখা মাত্র ভজন সিংকে আমি চিনতে পারি। ও যদিও আমায় দেখেনি, তবু আমার ভয় হলো। ভাবলাম, ও কি তবে প্রতিশোধ নিতে এসেছে? যদি এতদিনের সকল যোগ চুরির জন্য আমায় পুলিশে ধরিয়ে দেয়, তাহলে তখন আমি কি করব? এইভাবে কিছুদিন কাটলো। রোজই আড়াল থেকে ওদের গতিবিধির ওপর আমি নজর রাখতে থাকি। এক সময় বুঝলাম ভজন সিংয়ের থেকে আমার কোনো ক্ষতির আশঙ্কা নেই, কিন্তু তাও আমি নিশ্চিন্ত হতে পারলাম না। ও চোখের সামনে থাকায় আমি শান্তিতে থাকতে পারছিলাম না। তাই পরিকল্পনা করতে থাকি কি উপায়ে আবার ওকে আমার থেকে চিরতরে দূরে পাঠিয়ে দেওয়া যায়। এদিকে একদিন মদের নেশায় আমি লাল সিংকে রূপসীকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে বসি। সে রাজি হয়, কিন্তু এই সম্বন্ধ আমার পছন্দের ছিল না। নেশার ঘোর কাটতেই বুঝি ভুল করে ফেলেছি। আমি মানুষটা খারাপ, কিন্তু আমার মা মরা একমাত্র মেয়েটাকে একটা দোজবুড়ে বয়স্ক লোকের হাতে তুলে দেবো, এতে আমার মন মানেনি। তাই আরও টাকা চাইতে থাকি, বিয়ের দিন পেছোতে থাকি। এমনকি রূপসী যে বিয়ের আগে অসুখে পড়ে, সেও আমারই কারসাজি ছিল। একখানা কভারেজের থেকে ওষুধ এনে অবশেষে এত ফন্দিবাজি করেও যখন বিয়েটা আর আটকে রাখতে পারলাম না, তখন এই ছক্কসি সঙ্গে নিই কামিনীকে। বোনকেও জানাই সব। সে আগে থেকেই এই বিয়েতে অরাজি ছিল, কাজেই সে অমত করল না। এমন করে পরিকল্পনা করলাম যাতে সাপ মরে, লাঠিও না ভাগে। একদিকে ভজন সিং যেমন জেলে পচে মরে, অন্যদিকে লাল সিংকে আমার মেয়েও দিতে না হয়, টাকাটাও ফেরত করতে না হয়। ছি 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 ছি। আপনি মানুষ? এই কি আপনার মেয়ের প্রতি ভালোবাসা? মেয়ের যদি এতই চিন্তা করতেন, তবে জুয়া খেলে জীবনটা নষ্ট করতেন না, উপযুক্ত সময়ে তাকে পাত্রস্থ করতেন। এখন আপনাকে একটা সৎ পরামর্শ দিই, শুনুন। যা হবার তা হয়ে গিয়েছে। আপনার মেয়ে রূপসী যখন জীবিত, তখন তার সঙ্গে লাল সিংয়ের বিয়েটা দিন। যে প্রতিজ্ঞা করে টাকা নিয়েছেন, সেই প্রতিজ্ঞা পূর্ণ করুন। আপনার মেয়ে এখানেই আছে, সে লাল সিংকে বিয়ে করতে সম্পূর্ণরূপে ইচ্ছুক। আপনি অন্যায় করে মিথ্যে এই বিপদ বাঁধিয়েছেন। নিরীহ কয়েকটা সন্ন্যাসীর ওপর খুনের দায়ভার চাপিয়ে নিজেকেই বিপদে ফেলেছেন। আপনার যা শাস্তি হবার তা তো হবেই, কিন্তু এই কাজটা সম্পূর্ণ করা ছাড়া এখন আর আপনার কোনো উপায় নেই। দেখুন, তাতে যদি কিছুটা পাপস্খলন হয় আপনার। আরে দারোগা বাবু, আসুন আসুন। আপনি আমার মেয়ের বিয়েতে পায়ের ধুলো দিয়েছেন, আমি কৃতজ্ঞ হয়েছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনার কাছে আমার ঋণের শেষ নেই। আমায় তো আসতেই হতো। রূপসীমা আমায় এত করে তার বিয়েতে আসতে অনুরোধ করেছিল, আমি কি না এসে পারি? আপনি আমার মেয়ের জন্য যা করেছেন, আমি বাবা হয়েও তা করতে পারিনি কখনো।
আমি আমার জামাইয়ের সঙ্গে অনেক অন্যায় করেছি। আজ ও না থাকলে আমি এখনো গরাদের পেছনেই থাকতাম দারোগা বাবু। ওর সঙ্গে এত প্রবঞ্চনা করা সত্ত্বেও আমার জরিমানার সমস্ত টাকা মিটিয়ে আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এলো সে। তার কাছেও আমার কৃতজ্ঞতার শেষ নেই। শুধু শুধু ভজন সিংয়ের সঙ্গে করা পাপের প্রায়শ্চিত্ত যে আমি কিভাবে করব আমি জানি না দারোগা বাবু। কন্যা সম্প্রদানের সময় হয়ে এসেছিল। মেয়ের বাবার ডাক পড়তেই শোভন সিং আমায় আরও একবার ধন্যবাদ জানিয়ে বিয়ের মণ্ডপে চলে গেলেন। তাকিয়ে দেখলাম বর বউ বেশে লাল সিং এবং রূপসীকে বেশ সুন্দর মানিয়েছে। যথাসময়ে বিয়ের শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হলো।